পড়তে বসবো নাকি আমি? আপনার সমস্যা হলে আপনি চলে যান। সাফাত দাঁতে দাঁত চেপে বলে। ইউ আর কিছু বলতে যাবে এর আগেই সোহা দরজাটাকে আটকে দেয়। সাফাত দরজার মধ্যে দুই একটা ঘুষি দিয়ে হালকা চেঁচিয়ে বলে, তোমাকে আমি পরে দেখে নিব। সোহা মুখ ভিংচি কেটে আস্তে আস্তে বলে, এসব মানুষকে পাত্তা আর ভয় পেলে শহরে টিকা যাবে না, এটাই সোহা বুঝে গেছে। তারপর আবার পড়তে বসে। তবে এবার আর শব্দ করে পড়েনি, হালকা মিনমিন করে পড়তে থাকে। সাফাত আর রুমে যায়নি, এমনিই ঘুমাতে পারে না, তার উপর সোহার কথা। সব মিলিয়ে সাফাতের রাগটা বাড়ছে। এভাবে কয়েকদিন চলে যায়। সোহা প্রতিদিন ক্লাস করে, সাফাত আর কলেজে যায় না। যার যার মতো সে ব্যস্ত। সাফাতটা পরীক্ষা দিয়ে শেষ করে। এই কয়েকদিন অনেক পড়াশোনা করেছে, আর অন্যদিকে কোনো খেয়াল নেই। কলেজে আসা হয়নি বন্ধু বান্ধব কারোরই, কারণ পরীক্ষাটা অন্য কলেজে হয়েছে, যার রাস্তাও অন্যদিকে। সোহার নিতু অনেকদিন হলে এসেছে, এর মধ্যে আর বাসায় যাওয়া হয়নি। আর সেমিস্টার পরীক্ষাও হয়েছে, তাই কলেজ বন্ধ। সবাই মিলে ঠিক করেছে সোহাদের সাথে আবার গ্রামে যাবে, আর অনেকদিন থাকবে। সোহারও থাকবে 10-15 দিন। এবার সবাই মিলে ঠিক করেছে এই বন্ধের ভেতরে সাদ্দাম আর সিমিয়ার বিয়েটা দিয়ে দিবে। সোহা তো খুব খুশি, তার সিমিয়া পুজো সারা জীবনের জন্য তাদের বাড়িতে চলে আসবে। এর থেকে ভালো খবর আর কি হতে পারে। বিয়েটা যদিও সপ্তাহখানিক পরে। সোহা জানে না সাফাতটা যে সাথে যাবে। সোহা তো এই কয়দিন ওদেরকে প্রায় ভুলেই গেছে, কারোর সাথে কারো দেখা নেই তো তাই। সোহা কিছু নেয়নি সাথে করে, শুধুমাত্র যা যা বই আছে সব নিয়ে নিয়েছে। ওখানে গিয়ে তো পরামর্শ দিলে চলবে না। স্টেশনে এসে বসে আছে সোহা, তৃষার নিতো। সোহা কতগুলো আচার কিনে নেয়, বসে বসে খাচ্ছে আচার। এর মধ্যে সাফাতটা এসে দাঁড়ায়। সোহা তো ভাবতেও পারেনি ওরাও সাথে যাবে, আর এতদিন তো একটা কেউ দেখেনি। সোহা স্বাভাবিকভাবেই আচারটা ব্যাগে রেখে চুপচাপ বসে থাকে। সাফাত এতক্ষণ পেছনে ছিল, সামনে এসে সোহার দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। মুস্কি হাসি দিয়ে নাহিলা রিফাতের সাথে গিয়ে ভেতরে বসে। আজকে সোহার খুব ভালো লাগছে, কারণ কতদিন পর সে নিজের বাড়ি যাচ্ছে, আপনজনের সাথে দেখা হবে। সব মিলিয়ে খুব ফুরফুরে মেজাজে আছে। ওকে দেখলেই যে কেউ বলবে আজ খুব খুশি। সোহার অন্যদিকে কোনো খেয়াল নেই। পরনে ডিপ কালারের 3 পিস, মাথায় চুলগুলো এক সাইডে করে সিঁথি করা, চোখে চশমা, চেহারা একদম বই পড়ুয়া, বিলিয়ন বিলিয়ন ছাপ আসছে। সোহা জানালার পাশে বসেছে। ট্রেনের সিটগুলো থাকে মুখোমুখি। এক পাশে মেয়েরা বসেছে, সাথে আবির, আর এক পাশে সাফাতটা সবাই বসেছে। ট্রেন ছেড়ে দিয়েছে। সাফাত আর সোহা একদম মুখোমুখি। সোহা বরাবরই শুকনা, এখানে এসে আরো শুকিয়ে গেছে। একটু যেতেই কানে হেডফোন গুঁজে দেয়। হাতে সমরেশ মজুমদারের 7 গহন বই, কানে বাজছে রবীন্দ্রসঙ্গীত। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। সাফাত সেই কখন থেকে ফলো করছে সোহাকে, তবে সোহার এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে গান শুনতে আর বই পড়তে ব্যস্ত। এতে খানিকটা বিরক্ত লাগছে সাফাতের। কি মেয়ে রে বাবা, সামনে এত স্মার্ট একজন ছেলে বসে আছে, আর সে কিনা পাত্তাও দিচ্ছে না। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে ওঠায় সবাই ঘুমিয়ে পড়েছে, তবে সোহা সাফাত একজনও ঘুমায়নি। অবশ্য সাফাত নিচেও হেলান দিয়ে কানে হেডফোন গুঁজে চোখ বুজে আছে। হঠাৎ সোহা কি মনে করে বইটা রেখে সবার দিকে তাকায়, দেখে সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ চোখটা গিয়ে আটকায় সাফাতের দিকে। কি সুন্দর ছেলেটা, সবসময় খুব স্টাইল করে থাকে, অবশ্য খুব সুন্দর। তবে সোহা জানে এত সুন্দর একজন ছেলের জন্য এমন সুন্দর মেয়েই হয়তো ওপরওয়ালা ঠিক করে রেখেছেন। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের মতো মেয়েদের ভাগ্যে কি আর এমন রাজপুত্র জুটবে? আর যাই হোক, আজে বাজে ছেলেকে জীবনে বিয়ে করব না। এর মধ্যে সাফাত চোখ মেলে তাকায়। সাফাতকে তাকাতে দেখে সোহা অস্বস্তিতে পড়ে যায়। কোনো রকম অন্যদিকে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। সাফাত বুঝতে পেরে মুচকি হেসে একটু বাজানোর জন্য বলে, কি দেখছিলে এদিকে? সোহা চোখ বড় বড় করে সাফাতের দিকে তাকায় আর মনে মনে বলে, এই ছেলে কি এতক্ষণ সজাগ ছিল নাকি? এখন ইচ্ছে করে নিশ্চয়ই আমায় লজ্জা দিচ্ছে, ফাজিল ছেলে। সোহাও কম কিসে স্বাভাবিকভাবেই বলে, কোন দিকে দেখছিলাম? আপনার কি মনে হয়েছিল আপনাকে দেখছি আমি? তাহলে শুনেন, এই সোহার রুচি এতটাও খারাপ না যে ছেলেদের দিকে তাকিয়ে থাকবে। তারপর একটা ভেঙচি কাটে। সাফাত কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ এত সুন্দর একটা মেয়ে এতদিন কোথায় ছিল। নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করে, আচ্ছা এই মেয়েকে আমার কাছে এত ভালো লাগে কেন? নিজের মাথা নিজেই চলকে মুচকি হাসে। সোহা ভুরু কুচকে সাফাতের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এর আবার কি হলো?
দেখতে দেখতে নিচের এলাকায় এসে গেল। সোহা মুগ্ধ হয়ে জানালা দিয়ে বাইরে মাথা বের করে তাকিয়ে আছে। কতদিন পর তার প্রিয় জায়গা দেখছে। এর মধ্যে নিতু বলে, তোর মনে আছে সোহা, সেদিন কত মজা করেছিলাম, বৃষ্টিতে ভিজে দৌড়াদৌড়ি সবই তো করেছি। নিমেষেই চোহার চোখটা ঝাপসা হয়ে যায়। চোখে পানি রেখে মুখে হাসি দিয়ে বলে, মনে আছে। সাফাত সবটা মনোযোগ দিয়ে দেখছে। এত অল্পতে মেয়ে ইমোশনাল হয়ে যায়, ভাবা যায়। স্টেশনের সামনে এসে ট্রেন থামতেই ট্রলি ব্যাগটা নিয়ে সোহা নেমে পড়ে। এরপর সাদ্দামকে দূর থেকে দেখে ব্যাগটা রেখে এক দৌড়ে গিয়ে জাপটে ধরে এবং হাউমাউ করে কান্না করে দেয়। সাফাত বলে, এ মা, এত বড় মেয়ে সবকিছু ফেলে দিয়ে চলে গেল, পাগল না কিও? নিতু সাফাতের দিকে তাকিয়ে বলে, এমনই এই মেয়ে, এর আগে কখনো কোথাও পরিবার ছেড়ে যায়নি। সাদ্দাম ভাইও সব সময় এমনই, বোনের জন্য এক কথায় পাগল। বলে হাসতে থাকে। হাঁটতে হাঁটতে আবি জিজ্ঞেস করে, এই ভাইয়ার সাথে কি সিমিয়া আপুর বিয়ে নাকি নিতু? মিতু মুচকি হেসে বলে, জি ভাইয়া। খুব সুন্দর মানাবে কিন্তু দুজনকে। সাদ্দাম সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে চলে যায়। ঋতু বাকিদের নিয়ে নিজের বাসায় চলে যায় আর সোহা ভাইয়ের সাথে বাসায় চলে যায়। তবে সবাইকে বলে দিয়েছে বিকেলে যেন চলে আসে ওদের বাড়ি। বাসায় এসে মা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে সোহা। মনে হচ্ছে কত যুগ পর সবার সাথে দেখা হলো। বিকেলে সোহা ছাদে বসে তার সেই রেলপথটা দেখছে। শহরে গিয়ে খুব মিস করেছে সেই জিনিসটাকে। এখনো আগের মতো ভালো লাগা কাজ করে এখানে এলে। মা এসেছে পর থেকে কত কিছু রান্না করে খাওয়াচ্ছে, এর কোনো হিসাব নেই। বাড়িটা এখন আগের থেকেও বেশি গম গম করে। এখন আর অভাব নেই, কারোর মুখে চিন্তার কোনো ছাপ নেই। এখন সবাই হাসি খুশি। এটা দেখে সোহারও খুব ভালো লাগছে। সোহার যে একদম কাউকে গোমরা মুখে থাকতে দেখে ভালো লাগতো না। সোহা ফোনের দিকে তাকিয়ে দেখে বেলা অনেকটা বেজে গেছে, এখনো তৃষা নিতু এলো না। তারপর আবার সিমি আপুর সাথেও দেখা হলো না। ছাদ থেকে নেমে সোহা মায়ের সাথে কথা বলে। বের হয়ে যায়, উদ্দেশ্য হলো নিতুদের বাসা। সাফাত আর আবির দুজনের বাসা থেকে বের হচ্ছিল, একটু বাজারে যাবে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাসায় বসে থেকে আর ভালো লাগছে না, তার বের হওয়া আর কি। বাকিরা তো সবাই ঘুমে ব্যস্ত। কয়েকবার ডেকেছে, উঠে নেয়। সোহা আস্তে আস্তে নিতুদের বাসায় ঢুকছে। এর মধ্যে দেখা হয়ে যায় সাফাত আর আবিরের সাথে। সৌজন্য রক্ষার্থে মুস্কি একটা হাসি দিয়ে ভেতরে চলে যায়। সাফাত পেছন ফিরে একবার সোহার দিকে তাকিয়ে আবার আবিরের দিকে তাকিয়ে বলে, কি হলো ব্যাপারটা? মনে হলো না আমাদেরকে ইগনোর করছে। আবির হাসতে হাসতে বলে, একটু অন্যরকমই সোহা। সাফাত ফোন টিপে হাঁটতে হাঁটতে বলে, প্রথমে ভেবেছিলাম মেয়েটা বোকা, কিন্তু আসলে না, ভালোই কথা শোনাতে পারে। সাফাতের কথায় আবির হালকা হেসে ওঠে এবং বলে, তুইও না এবার একটু অন্যরকম হয়ে যাচ্ছিস। সাফাত আবিরের মুখের দিকে তাকিয়ে বলে। ঠিক কি রকম? আবির হাসতে হাসতে বলে, মানুষ প্রেমে পড়লে যেমন হয় ঠিক সেরকম। আর 1 মিনিটও দাঁড়ায়নি, দৌড়ে চলে যায় আবির। না হলে যে রক্ষা নেই। সাফাত ডাকতে ডাকতে বলে, আরে তুই দৌড়াচ্ছিস কেন? কথা আছে, একবার দাঁড়া তো। এবার রিফাত দাঁড়িয়ে বলে। কি কথা বলো? সাফাত আবিরের কাঁধে হাত রেখে বলে, চল যেতে যেতে বলি। সাফাত বলে, বয়স তো অনেক হলো আবির, আমাদের এবার একটা প্রেম করা উচিত, তাই না বল? আবির অবাক হয়ে বলে, কি বলছিস সাফাত? তুই আদৌ মস্করা করছিস না তো? সাফাত আবিরের মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলে, তোর কি মনে হয় আমি এখন মস্করার মুডে আছি? আবির বলে, তোর কি কাউকে পছন্দ হয়েছে নাকি? সাফাত আনমনা হয়ে বলে, আচ্ছা, সোহাকে প্রপোজ করলে কি অ্যাকসেপ্ট করবে? আবির মুস্কি হেসে বলে, দুজনকে কিন্তু খুব মানাবে। আগে এখান থেকে যাই, তারপর না হয় মনের কথাটা বলিস। এতদিনে সোহাকে আরো ভালো করে চেনা হবে। সাফাত আর কিছু বলেনি, শুধু বারণ করেছে কাউকে না বলতে। তৃষাকেও যেন না বলে। যদি আগে থেকে জেনে যায় তাহলে ভালো হবে না। সোহা এসে সিমিয়ার সাথে গল্প জুড়ে দিয়েছে। সিমিয়া তো সোহাকে আজকে বলেছে থেকে যেতে। কতদিন পরে দেখা হলো, সোহা বলে দিয়েছে। তুমি ভাইয়াকে বলে দেখো, যদি দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সোহার থেকে দূরে গিয়ে সাদ্দামকে ফোন করে সিমিয়া। সাদ্দাম কল রিসিভ করতেই সিমিয়া জিজ্ঞেস করে, কি করছেন? এই তো বসে আছি, তুমি কি কিছু বলবে? সাদ্দামের সোজাসাপটা জবাব। সিমিয়া ফোনের আড়ালে মুস্কি একটা হাসি দেয়। ওর এই ব্যাপারটাই খুব ভালো লাগে। যখন দরকার তা কেমন করেও যেন সাদ্দাম বুঝে যায়। শুনছেন, একটা কথা বলি, রাখবেন? সাদ্দাম একটু হেসে বলে, আমার কাছে তুমি কিছু চাইবে আর আমি রাখবো না, তা কখনো হয়?
বলো কি বলবে? সিমিয়া নরম গলায় বলে। সোহা আজকে আমার সাথে থাকুক। সাদ্দাম উত্তর দেয়। আজকে না থাকলে নয়, বুঝতেই তো পারছো আম্মা সোহাকে এতদিন পর কাছে পেল। সিমিয়া হালকা হেসে বলে। আচ্ছা তাহলে অন্য একদিন দিন। সাদ্দাম বলে। আচ্ছা, আর কিছুদিন পর তো তোমাকে নিয়ে আসবো, তখন বরং বাপের বাড়ি না গিয়ে আমাদের সাথে থেকে যেও। আমি কিন্তু এত কাছে বাপের বাড়ি হলেও তোমাকে এত সহজে যেতে দিব না। সিমিয়া লজ্জায় লাল হয়ে যায়, শুধু বলে আমি রাখছি। অপর পাশ থেকে সাদ্দাম শব্দ করে হেসে ওঠে। সোহা জানে আজকে আর যাই হোক ভাইয়া থাকতে দিবে না। তারপর সবার সাথে বসে অনেকক্ষণ আড্ডা দেয়। এর মধ্যে সাবাতরাও যোগ হয়েছে। নিতুর আম্মু মানে মামনে উঠে যাচ্ছে সবার জন্য চা করে নিয়ে আসতে। আর সোহার হাতে চা সবসময় মামনিরা সবাই পছন্দ করে, তাই সোহা জোর করে বলে, তুমি বসো মামুনি, আজকে আমি চা করে খাওয়াবো। যাওয়ার সময় আবির সোহাকে ডেকে বলে, সাফাতের জন্য কফি এনো। সোহা একবার সাফাতের দিকে তাকিয়ে আবার সোজা রান্নাঘরে চলে যায়। সাফাত মনে মনে বলে, না জানি কি করে খাওয়াই, আমার তো মনে হয় না এই মেয়ে আদৌ রান্নার কিছু জানে। কেননা একটা মেয়ে কখনো সব ঠিক দিয়ে গুণান্বিত হতে পারে না। আবির সাফাতকে হালকা ধাক্কা দিয়ে বলে, কিরে তুই কি ভাবছিস? রিফাত হাসতে হাসতে বলে। গিয়ে দেখো, হয়তো মনের মানুষের কথা ভাবছে। রিফাতের কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। এর মধ্যে বাসা থেকে সাফাতের আম্মুর কল আসে, তাই উঠে বাইরে চলে যায়। খুব সুন্দর করে সোহা এক পাশে চুলায় চাচ্ছে আর এক পাশে কফির জন্য দুধ রেডি করছে। সোহা বেশি কাজ পারে না, তবে যেটুকু পারে খুব যত্ন সহকারে করার চেষ্টা করে। সাফাত কথা বলে এদিক দিয়ে আসার সময় রান্নাঘরে চোখ যায়, দেখতে পাই খুব সুন্দর করে মনোযোগ দিয়ে চা তৈরি করছে সোহা। কেন জানি সোহাকে দেখে সাফাতের হাসি পায়। ফোন বের করে দু একটা ছবি তুলে আবার জায়গায় চলে যায়। সোহা সবাইকে গিয়ে চা আর বিস্কুট দিয়ে দেয়। শুধুমাত্র সাফাত আর সোহার জন্য কফি বানানো হয়েছে। সোহা সবসময় কফি খেতে বেশি পছন্দ করে। সাফাত মুখে দিয়ে অবাক হয়ে যায়। এত ভালো কফি তো আশা করেনি সাফাত, তবে কোনো রিয়াকশন করেনি, নর্মাল ভাবেই খাচ্ছে। সবাই এক এক করে ভালো রিভিউ দিতে শুরু করে। আবির বলে, তোমার হাতে চা কফি খাওয়ার জন্য হলেও এরপর থেকে তোমার বাসায় চলে যাব। সোহা কিছু বলেনি, বিনিময়ে শুধু মুস্কি একটা হাসি দেয়। এর মধ্যে বাসা থেকে কল আসে, রাত হয়ে গেছে, কখন ফিরবে সবাই অপেক্ষা করে আছে একসাথে খাবে বলে। সাদ্দাম যদিও এসে নিয়ে যেতে পারতো, তবে কিছুদিন পর বিয়ে, তাই লজ্জায় আসে না। তার উপর আবার বিয়ের আমেজ দুই বাড়িতেই শুরু হয়ে গেছে। সোহা কার সাথে যাবে চিন্তা করছে। এর মধ্যে আবির বলে, চলো আমরা সবাই মিলে তোমাকে পৌঁছে দিয়ে আসি। সোহা রাত বেরাতে ছেলেদের সাথে যেতে ভয় লাগে, গ্রামের মানুষ দেখলে কি না কি ভাববে। নিতু বুঝতে পেরে বলে, সবার যেতে হবে না, চলেন আমরা 3 জন গেলেই হবে। সোহা নিতুর দিকে তাকিয়ে মনে মনে বলে, এই জন্যই বোধহয় এই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড, কত সহজে মনের কথা বুঝে যায়। সাফাত, আবির আর নিতু সোহাকে দিতে আসে। বাসায় আসেনি ওরা, কাছাকাছি রেখে চলে আসে। তবে সোহা বলেছিল আসার জন্য, পরে আসবে বলেছে। বাসায় সবার সাথে বসে খাওয়া দাওয়া করে নেয় সোহা। কতদিন পর সবার সাথে বসে খাচ্ছে, মনটা খুব ভালো হয়ে গেল। সাদ্দাম সোহাকে দেখে মুস্কি হাসে। আগের থেকে অনেকটা স্মার্ট হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে। যদিও আগে এত চঞ্চল ছিল না, তবে এটুকু ঠিক আছে, শহরে পরিবার ছেড়ে থাকলে যে একটু চালাক হতে হয়। পরদিন সবাই মিলে রেডি হয়, আজকে ঘুরতে যাবে। বিয়ে উপলক্ষে রিমিও এসেছে, সাথে ওর ননদও আছে। বর সময় করে চলে আসবে। সকাল সকাল সবাই ঘুম থেকে ওঠে, আজকে পুরো রাস্তায় হাঁটবে। ঋতু আর তিশা গিয়ে সোহাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসে। সোহা তো আর আগে জানতো না সে গভীর ঘুমেছিল, ওরা জোর করে নিয়ে আসে। ফ্রেশ কিংবা জামা কাপড় চেঞ্জ করতে পারেনি, শুধু একটা ওড়না নিয়ে এভাবেই চলে এসেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে এখনো ঘুম লেগে আছে, তবে দেখতে খুব কিউট লাগছে। তৃষা সোহার গাল টেনে বলে, দিন দিন আমাদের সোহা বাচ্চা হয়ে যাচ্ছে। নিতু হাসতে হাসতে বলে, দেখবি যখন প্রেমে পড়বে আপনা আপনিই বড় হয়ে যাবে। সোহা খিলখিল করে হেসে বলে, আমাদের নিতুও বোধহয় প্রেমে পড়েই বড় হয়েছে, তাই না রে তৃষা? নিতু এবার সোহাকে দৌড়ানি দেয়। সোহা দৌড়ে সিমিয়ার কাছে চলে যায়। সবাই একসাথে দাঁড়িয়ে আছে, সোহা এলেই বের হবে বলে। সোহার চোখ যায় সাফাতের দিকে, মুখটা গম্ভীর করে সোহার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি করে সোহা চুপচাপ দাঁড়িয়ে যায়, বুঝতে পারছে এখন দুষ্টমি করলে কেউ ভালো চোখে দেখবে না। সবাই মিলে হাঁটতে বের হয়। শীত এসে পড়েছে, তাই ভোরবেলা প্রচুর শীত লাগছে।
সোহা তাড়াহুড়ো করে চলে আসায় শীতের পোশাক আর আনা হয়নি। নিতু গিয়ে সোহার জন্য ওড়নার মতো চাদর নিয়ে আসে। এরপর সবাই মিলে বের হয়ে যায়। সাফাত আসার সময় শীতের পোশাক নিয়ে এসেছে, তাই আর কোনো অসুবিধা হচ্ছে না। গ্রামের এই কুয়াশাময় সকালটা হাঁটার জন্য খুব ভালোও লাগে। সোহা নিজের স্বাধীন মতো পুরো চারপাশ হেঁটে দেখছে। বাকিরা সবাই যার যার মতো কথা বলে বলে আসছে। সোহার পাশে চলে যায় সাফাত। সোহা প্রথমে খেয়াল করেনি, তবে সাফাতের ধমক শুনে সোহার খেয়াল হয়। সাফাত বলে, এই মেয়ে তোমার কি হাতে পায়ে শান্তি নেই? এক প্রকার ধমক দিয়ে এই কথাটা বলে। সাথে সাথে সোহার ভুরু কুচকে আসে, চোখে মুখে একটা বিরক্তির ছাপ ফুটে ওঠে। সাফাত নিজেও বিরক্তি নিয়ে বলে, ধ্যাত, পাগলের সাথে কেন যে কথা বলতে এলাম। তারপর আবার সোহার কাছ থেকে চলে যায়। সোহা সাফাতের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এলোই বা কেন, আবার চলেই বা গেল কেন, বুঝে আসে না। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর সবাই মিলে নাস্তা করে নেয়। শীতের সকালে ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। খুব ভালো লাগে সোহার, সবারই ভালো লাগছে, কারণ শহরে এত সুন্দর জিনিস উপভোগ করা যায় না। প্রথমে সাফাত খেতে না চাইলেও সোহা যখন ডিম দিয়ে ভর্তা সহ পিঠা দিতে বলে সাফাতকে, তখন খায়। অল্প একটু খেয়ে খুব মজাও পায়। ডিমের পিঠার সাথে ভর্তা দিয়ে খেতে আমারও খুব ভালো লাগে। গ্রামে যদিও সবসময় পাওয়া যায়, তবে শীতকালে বেশি পাওয়া যায়। এক পর্যায়ে এসে যোগ দেয় সাদ্দাম নিজেও। রিমি ফোন করে বলেছে আসতে। সিমিও তো লজ্জায় বলেনি আসার জন্য, কে কি নাম কি ভাববে তাই। সোহা ভাইকে দেখে খুব খুশি হয়, তারপর ভাইয়ের সাথে সাথে থাকে। সাফাত আস্তে আস্তে বলে, উফ, এই মেয়ের পাল্লায় পড়লে পাগল হয়ে যাব। মেয়ে তো দেখছি ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এই দেখি হাসছে, এই দেখছি গম্ভীর হয়ে যাচ্ছে, আবার এই দেখি ছুটাছুটি করছে। কি মেয়ে রে বাবা। সাদ্দামের সাথে সোহা বাসায় চলে আসে। এরপর 2-3 দিন বাসায় কেটে যায়। নিতুদের বাসায় আর যাওয়া হয়নি। সোহাদের বাসায় আবার মেহমানও এসেছে অনেক। নতুন বউ আসবে বাসায়, তাই রুমগুলো ডেকোরেট করা হয় সুন্দর করে। তাই সব মিলিয়ে কাজের ব্যস্ততার জন্য আর বাসা থেকে বের হওয়া হয়নি। মায়ের সাথে বিভিন্ন কাজে সাহায্য করেছে। রাত হলে উপন্যাস কিংবা ফোনে গল্পের মধ্যে মগ্ন হয়ে পড়ে পার করে দিয়েছে। অবশ্য একদিন নিতু আর তৃষা এসে দেখে গেছে। আজকে সোহা বাসায় আসা 2জন কাজিনকে নিয়ে বের হয়। উদ্দেশ্য হলো তাদের প্রিয় স্কুলে যাওয়া, আর প্রিয় জায়গা রেল লাইনের পাশে যাওয়া। তাই ওদেরকে নিয়ে নিতুদের বাসায় যায়। বিয়ের আর বেশি দিন বাকি নেই, কালকেই সবাই মিলে শপিংয়ে যাবে। এখন বিকেল হওয়ায় স্কুল খোলা থাকবে না, তাই আসা। নিতুদের বাসায় এসে সোহার কাজিনরা সিমিয়ার সাথে কথা বলতে থাকে। আর সোহা যেই না নিতুর রুমে যাবে, কেউ একজন টান দিয়ে অন্য রুমে নিয়ে যায়। আচমকা টান পড়ায় সোহার চশমাটা ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে, যার ফলে চশমাটা ভেঙে যায়। সোহার অন্যদিকে খেয়াল নেই, হাত ছাড়া পেয়ে আগে চশমার কাছে চলে যায়। এই চশমাটা তার ভাইয়া পছন্দ করে কিনে দিয়েছে। ওর খুব পছন্দের জিনিসের মধ্যে চশমাটা হলো একটা, তাই খুব খারাপ লাগে। ফ্লোরে বসে চশমাটা তুলে নেয়। খুব কান্না পাচ্ছে সোহার। সাফাত নিজেও বুঝতে পারেনি এমনটা হবে। নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। সোহার কাছে এসে বসে, জিজ্ঞেস করে, চশমার পাওয়ার কত? সোহা বলে দেয়। কথাটা বলে সাথে সাথে উপরে তাকায়। সাফাতকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায় সোহা। হাতে থাকা চশমার টুকরোগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সোজা রুম থেকে বের হয়ে যায়। সোহা যে রাগ করে বের হয়ে গেছে এটা সাফাত বুঝতে পারছে। চশমার টুকরোগুলো হাতে নিতে নিতে সাফাত বলে, বাব্বা, মহারানী দেখছি রাগও আছে। তারপর মুস্কি হাসি দেয়। সোহা স্বাভাবিকভাবে এসে সবার সাথে বসে থাকে। খুব রাগ হচ্ছে মনে মনে, তবে প্রকাশ করছে না। চশমা না ব্যবহার করলে যে মাথা ব্যথা চোখ ব্যথা শুরু হয়ে যাবে। আপাতত যাওয়ার মতো সময়ও নেই চশমা আনার জন্য। কেউ সোহাকে খেয়াল করেনি যে চশমাটা চোখে নেই। এর মধ্যে নিতু তৃষা এসে জয়েন হয়। সাফাত ফোন হাতে সবার সাথে বাইরে আসে। সাফাতের চোখ যায় সোহার দিকে। সোহাকে চশমা ছাড়া ভালো লাগছে না, কেমন জানি লাগছে। আসলে এতদিন চশমা পরে এখন চশমা না থাকায় এমন লাগছে। পরে সোহা বের হয়নি। সবার সাথে ওর কাজিনদেরকেও পাঠিয়ে দেয়। সবাই বেরিয়ে পড়ে। সিমিয়া রিমি ওরাও বাসার কাজে ব্যস্ত। সোহা কাউকে না বলে বাসায় চলে আসে। সাফাতও সবার সাথে বের হয়ে আবার বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় এসে আর সোহাকে পায়নি। ইচ্ছে ছিল বাসায় এসে সোহাকে নিয়ে গিয়ে চশমা কিনে দিবে, কিন্তু তা আর হলো না। রুমে গিয়ে দরজা আটকে শুয়ে থাকে সাফাত। কি যেন মনে করে ফেসবুকে স্ক্রল করে, আর আবিরের সাথে নিতু আর সোহাকে অ্যাড দেখতে পায়। সাফাত নিজের আইডি দিয়ে সোহাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখতে পায় এখন অ্যাকসেপ্ট করেনি, তাই মেসেজ রিকোয়েস্ট পাঠায়। ছোট্ট একটা ওয়ার্ড, সরি, আসলে আমি বুঝতে পারিনি এমনটা হবে। প্লিজ তুমি মন খারাপ করে থেকো না। মেসেজ দিয়ে রেখেছে, তবে এখনো সিন করেনি। সোহা বাসায় এসে নিজের রুমে চলে যায়। দরজা আটকে শুয়ে থাকে। সাফাতের প্রতি যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি মন খারাপ হচ্ছে। সোহা সবসময় মন খারাপ হলে এক একটা রুমে থাকতে পছন্দ করে।
তবে ফোন হয়েছে পর থেকে মন খারাপ হলে সে ফেসবুকিং করে এখন, তাহলেই অনেকটা মন খারাপ ভালো হয়ে যায়। ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। এর মধ্যে সাফাতের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। পরিচিত মানুষ লিস্টে অ্যাড করাই যায়, তাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পায় সাফাতের মেসেজ, যা দেখে চোখ বড় বড় করে তাকায় সোহা। চোখ দুটো হাত দিয়ে ঢলে বলে, আমি ভুল দেখছি না তো? আমাকে বলছে সরি? ভাবা যায়? নিমেষে কেন জানি মন খারাপ উদাও হয়ে যায়। তবে সে এখন পাত্তা দিবে না সাফাতকে। সিন করে মেসেজের উত্তর দেয়নি। তারপর সাফাতের আইডিতে গিয়ে ঘাটাঘাটি করে অনেকক্ষণ। নিজে নিজেই বলে, বাবা কোন দেশের নায়ক! এত এত মেয়ে ফ্রেন্ড ওনার, তার উপর আবার ন্যাকা ন্যাকা কমেন্ট। মানছি দেখতে সুন্দর, তাই বলে এত সুন্দর ছবি ফেসবুকে দিতে হবে নাকি? বলে মুখ ভেঙচি দেয়। সাফাত দেখতে পায় সোহা অ্যাকসেপ্ট করেছে, তবে কোনো উত্তর দেয়নি। সোহার আইডিতে গিয়ে দেখতে পায় কি সুন্দর করে গোছানো আইডিটা, ভালো ভালো লেখা পোস্ট করা, নিজের কোনো ছবি দেওয়া নাই। সাফাত মনে মনে বলে, মেয়েটার এত গোছানো কেন? এই ব্যাপারটা সাফাতের ভালো লাগে। সে মনে করে তার মতো অগোছলা একজন মানুষকে একমাত্র সোহাই সামলাতে পারবে। মেয়েটার মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে। সোহার একটা পোস্টে সাফাতের মনটা খারাপ হয়ে যায়। এইমাত্র পোস্ট করলো, আজকে মনটা ভালো নেই, শখের জিনিসটা নষ্ট হয়ে গেল। সাফাত সাথে সাথে ফোনটা অফ করে রেখে দেয় এবং অনলাইন থেকে সোহার পছন্দের মতো চশমা আর নিজের পছন্দের একটা অর্ডার করে দেয়, আর বলে দিয়েছে যেন দুদিনের মধ্যে দেওয়া হয়। আসার সময় কোরিয়ার অফিস স্টেশনে দেখে এসেছে সাফাত, তাই আর বলতে সমস্যা হলো না। আর ফোন হাতে নেয়নি সাফাত। এরপর আর দুদিন সাফাত আর সোহার দেখা হয়নি। সবাই মিলে শপিং করতে গেছে ঠিকই, তবে সাফাত সাথে যায়নি। এবার সাফাত আসার সময় সবকিছু শপিং করে নিয়ে এসেছে। যদিও জেনেছে সোহা যাচ্ছে, তবুও যায়নি। সোহা সাফাতের কাণ্ডে অবাক হয়, কারণ সবাই যাচ্ছে আর এই ছেলে বাসায় একা একা কি করবে। এর মধ্যে সোহার সামনে পর্যন্ত একবার আসেনি। সোহার এই ব্যাপারে মাথা ঘামায়নি। এত ব্যস্ততার মধ্যে কেউ খেয়ালও করেনি যে সোহার চোখে চশমা নেই। দেখতে দেখতে আজ গায়ে হলুদ চলে এলো। সিমিয়াদের বাসায় এখন সবাই মিলে হলুদ দিতে যাবে। সোহাজকে খুব সুন্দর করে সেজেছে, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, আর আপন কেউ নেই যে তাড়াতাড়ি বিয়ে খাওয়া যাবে। সুন্দর একটা বাসন্তী আর লেমন কালারের মিক্সড লেহেঙ্গা পরেছে, সাথে খুব সুন্দরী জুয়েলারি আর হাত ভর্তি চুড়ি। উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রঙের সাথে এই কালারের লেহেঙ্গাটা একদম ফুটে আছে, খুব সুন্দর মানিয়েছে সোহাকে। আজকে মুখে হালকা মেকআপও করেছে, শুধু মিসিং একটাই চশমা। সোহা কখনো চশমা দিতে মিস করেনি। সাদ্দাম সোহাকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সানগ্লাস কই? সোহা হেসে বলে, আজকের দিন একটু বিরতি দিয়েছি ওটাকে। কথা ঘুরানোর জন্য এটা বলে। সিমিয়া, নিতু, তৃষা ওদের সাথে অলরেডি ভিডিও কলে কথা বলে নিয়েছে। কয়েকটা ছবিও পাঠিয়ে দিয়েছে নিতুর ফোনে। সবাই মিলে খুব প্রশংসা করছে। সোহাকে খুব সুন্দর মানিয়েছে ড্রেসটাতে। সাফা তো দূর থেকে শুনেছে, তবে এখন অবধি দেখতে পাচ্ছে না। সবাই ম্যাচিং করে একরকম পাঞ্জাবি পরেছে। সবার থেকে একটু বেশি মানিয়েছে সাফাতকে, একদম ফিটফাট হয়ে লেগেছে। বাকিদের এক একজনের একটু ঢোলা, কারো লম্বা, কারো বা খাটো হয়েছে মাপে, তবে কাকতালীয়ভাবে সাফাতেরটা ফিটিং হয়ে লেগেছে। পারফিউম দিয়ে চুলগুলো হালকা উপরে তুলে বের হয়ে যায় রুম থেকে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবার মুখ থেকে শুনতে পেয়েছে এখনই চলে আসবে ছেলের বাড়ির লোকজন। সেই অপেক্ষায় আছে সাফাত। সোহা, কাজিন আর কিছু আত্মীয়দের সাথে নিতুদের বাসায় চলে আসে। গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে বাসার সামনের বাগানটাতে। সোহা সবাইকে রেখে বাসার ভেতরে চলে যায়। বাসায় ঢুকে প্রথমে সাফাতের সাথে দেখা হয় সোহার। সাফাত ঘোর লাগা চোখে সোহার দিকে তাকিয়ে আছে। সোহা নিজেও একবার সাফাতের দিকে তাকায়। খুব সুন্দর লাগছে, মনে মনে বলে। ছেলে মানুষ এত সুন্দর হতে কে বলেছে? তারপর কোনো কথা না বলে সাইড কেটে চলে যায় সোহা। সাফাত পেছনে গিয়ে হালকা টান দিয়ে নিজের কাছে আনে। তারপর নিজের পকেট থেকে চশমাটা বের করে সোহা চোখে পরিয়ে দেয়। সোহা তো অবাকের চরম পর্যায়ে। কিছু বলার আগে সাফাত পকেট থেকে আরেকটা চশমা বের করে সোহার হাতে দিয়ে চলে যায়। সোহা হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে দেখে চশমাটা খুব সুন্দর এবং ওকে খুব মানিয়েছে। তারপর হাতে থাকা চশমাটার দিকে তাকিয়ে দেখতে পায় হুবাহু আগের চশমার মতো। সোহা একবার সাফাতের চলে যাওয়ার দিকে তাকায়, তারপর চশমাটা ব্যাগে রেখে নিতুর কাছে চলে যায়। নিতুর আম্মু কি প্রশংসাটা না করলো। আবেরের আম্মু এসেছে, এবার সাথে সাফাতের বোন মিমিকেও নিয়ে এসেছে। আসলে সাফা, তাবির ওরা বন্ধুরা, সবারই সম্পর্ক খুব ভালো, পরিবারের সাথেও। ওরা কালকে এলো। সোয়ার সাথে দেখা হয়নি। নিতুর কাছে যেতেই সোয়ার সাথে মিমির পরিচয় করিয়ে দেয়। মিমি মেয়েটা দেখতে অনেক সুন্দরী, সাদা ফর্সা গায়ের রং, লম্বা, স্বাস্থ্যে সব দিক দিয়ে বেস্ট।
সোহার কাছে কেমন যেন নিজেকে কালো লাগছে। মিমিও খুব মিশুক, সোহার সাথে খুব সহজে মিশে যায়। মিমির কাছে সোহাকে খুব ভালো লাগে, খুব মিষ্টি একটা মেয়ে। এরপর সবাই মিলে অনুষ্ঠান শুরু করে। সোহার অনেকগুলো ছবি তুলে দেয় রিফাত। সাফাত বসে থেকে সবটা খেয়াল করছে। সোহাকে খুব সুন্দর লাগছে সাফাতের কাছে। এখন উদ্দেশ্য হলো সোহার সাথে একা ছবি তোলা। রিফাতকে বলে, তারপর সাফাত গিয়ে সোহার কাছে দাঁড়ায় আর রিফাত খুব সুন্দর করে কয়েকটা ছবি তুলে নেয়। সোহা অবশ্য কিছু মনে করেনি, ও সবার সাথেই ছবি তুলেছে, তবে একা কারোর সাথে তুলেনি। এক এক করে সবাই একসাথে বসে ছবিগুলো দেখছে। সবাই বলছে সোহার সাফাতের একসাথে ছবিটাই বেস্ট, খুব সুন্দর লাগছে একসাথে দুজনকে। সবার কথা শুনে বসে বসে সাফাত মুস্কি মুস্কি হাসছে। কেউ খেয়াল না করলেও মিমি ব্যাপারটা খেয়াল করেছে। মিমি ভাইয়ের কাছে এসে মাথায় হালকা চট দিয়ে বলে, কি ব্যাপার? তলে তলে এত কিছু? সাফাত হালকা উফ করে বলে, কেন আপু, তোমার কি পছন্দ হয়নি? মিমি হাসতে হাসতে বলে, শুধু পছন্দ হয়নি, আমাদের বাসার জন্যও লাগবে। তারপর চলে যায় মিমি এখান থেকে। রাত 12টা পর্যন্ত সবাই মিলে একসাথে বসে আনন্দ করে। নিতু, তৃষা সবাই মিলে একসাথে নাচ দেয়। সোহা তো হাসতে হাসতে শেষ। এমন নাচ যে ওরা নাচাবে জানাও ছিল না। সোহাকেও সবাই রিকোয়েস্ট করে, তবে রাজি হয়নি। রিফাত, আবির, সাফাত, নাহিল, আকাশ সবাই মিলেও সুন্দর করে নাচে। সব থেকে বেশি সুন্দর নাচ ওরাই নাচে। সোহার কাছে খুব ভালো লাগে ওদের নাচ। সাফাতের স্টাইলটা খুব সুন্দর লাগে। সোহা নিজের মোবাইলে ভিডিও করে রাখে। 12টার পর সবার সাথে বাসায় চলে আসে। এরপর নিজের বাড়িতে অনেকক্ষণ রাত জাগে। হাত ভরে মেহেদি দিয়েছে সোহা। কতদিন পর এত আনন্দ আর ভালো দিন। খুব বেশি মেহেদি দেয় না সোহা, হাত ভর্তি তো কখনোই না, তবে আজকে অনেক ইচ্ছে হলো দিতে। ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়। পরদিন সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। এর মধ্যে নিতু আর তৃষা মিমিকে নিয়ে সোহাদের বাসায় আসে। সোহা খুব খুশি ওদেরকে দেখে। তারপর জোর করে অনেকক্ষণ এখানে রেখে দেয়। সবাই মিলে ভালো সময় কাটায়। এবার রং নিয়ে সবাই মাখামাখি করতে থাকে। তৃষা ফোন করে আবিরদের চলে আসতে বলে। আসার পর আরো মজা হয়। সোহা খেয়াল করেনি ওরা এসেছে। সোহা তো নিজের মতো সবাইকে রং দিতে ব্যস্ত, দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে। সাফাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সোহার কাণ্ডটাই দেখছে আর মনে মনে হাসছে। মনে মনে বলে, আচ্ছা সোহা কি আমার চোখে দেখা সুন্দরীর মতো সবার কাছেই সুন্দরী, নাকি আমার কাছেই মনে হচ্ছে? এর মধ্যে সোহা এসে ধাক্কা খায় সাফাতের বুকে। হাতে থাকা রঙের থালা গিয়ে সাফাতের সাদা শার্টে পড়ে। টাল সামলাতে না পেরে দুজনেই পড়ে যায়। সাফাত নিচে পড়ায় ভালোই ব্যথা পেয়েছে। মাটি প্রচুর শক্ত। তারপর আর উপরে সোহা নিচেও ব্যথা পেয়েছে। সব থেকে বেশি লজ্জায় পড়েছে। এমন হবে কখনো কল্পনাও করেনি। মিমি আর নিতু ধরে তুলে সোহাকে। সাফাতের মাথাটা একটু ব্যথাও করছে। আরও হয়েছে মুশকিল। মাথাটা গিয়ে লেগেছে গাছের শিকড়ের মধ্যে। সাফাত কোনো রকম উঠে বসে, মাথা তুলতে পারছে না। সাদ্দাম আর সোহার মা তাড়াতাড়ি করে সাফাতকে ধরে চেয়ারে বসায়। তারপর বরফ এনে মাথায় ডলতে থাকে। আর সাথে সোহার আম্মু সোহাকে বকেই যাচ্ছে। সোহার নিজেরও খুব খারাপ লাগছে। সে তো আর ইচ্ছে করে পড়েনি, খেয়াল করেনি যে এখানে সাফাত দাঁড়িয়ে আছে। সাফাত সবাইকে বলে এত হাইপার না হতে, ঠিক হয়ে যাবে। সোহার আম্মু কত সেবা যত্ন না করছে, সাফাতকে উঠতেই দিচ্ছে না। সাফাত জোর করে উঠতেও পারছে না। সোহার দিকে তাকিয়ে দেখে বেতর মতো এক কোনায় দাঁড়িয়ে আছে। সাফাত সোহার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। মিমি কাছে এসে বলে, তোর তো দেখছি বিয়ের আগেই শ্বশুরবাড়ির সেবা পাওয়া হয়ে যাচ্ছে। বাহ বাহ, খুব ভালো। সাফাত দাঁতে দাঁত চেপে বলে, তোমার লজ্জা করছে না? বড় বোন হয়ে মজা নিচ্ছ? একটু পর সবাই চলে যায়। দেখতে দেখতে দুপুর ঘনিয়ে গেছে। সবাই সবার মতো রেডি হয়ে নেয়। সোহা রেডি হয়ে ভাইয়ের সাথে চলে যায় সিমিয়াদের বাড়ি। বিয়ে বাড়িতে গিয়ে সবাই গেটে অনেক মজা করে। আজের সোহা কিছু করেনি, চুপচাপ শুধু দাঁড়িয়েছিল। প্রথমে সাফাত আসেনি, লাস্টে এসে দেখে খুব সুন্দর একটা গাউন পরে চুলগুলো বেনি করে এক সাইডে রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে সোহা। খুব অবাক হয়, এত চঞ্চল থাকা মেয়েটা এভাবে আছে কেন? কিছু বলেনি। এখান থেকে চলে যায় সাফাত। সোহা তৃষার সাথে যাওয়ার সময় ডাক দিয়ে আবির নিয়ে যায় কোনো এক দরকারে। এবার সোহা একা একা যাওয়ার সময় সাফাত ডাক দিয়ে দাঁড় করায়। সোহা যদিও ইচ্ছে করছিল না দাঁড়াতে, তবে চলে গেলেই বা কেমন দেখায়, তাই দাঁড়ায়। সাফাত সোহার পাশাপাশি গিয়ে দাঁড়ায়। সোহা একবার গম্ভীরভাবে সাফাতের দিকে তাকিয়ে আবার কোনো কথা বলেনি। সাফাত আস্তে আস্তে বলে, মন খারাপ? সোহা কোমল গলায় বলে, না, আবার বলতে পারেন। হ্যাঁ। এবার সাফাত হালকা করে বলে, তুমি এত জটিল কেন? সোহা বলে, হয়তো আপনি জটিল, তাই আমার উত্তরগুলো জটিল। সাফাত হালকা ঝুঁকে সোহার কাছে গিয়ে শব্দ না করে বলে, যাই বলো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে।
সাফাত এতটা কাছে আসায় সোহা চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। সাফাতের বলা কথায় চোখ খুলে তাকিয়ে দেখে আশেপাশে নেই, হয়তো কথাটা বলে এখান থেকে সোজা চলে গেছে। নিতু এসে সোহাকে ডেকে নিয়ে যায়, তারপর সবার সাথে বসে খাওয়া দাওয়া করে নেয়। সোহা আজকে খুব খুশি, কারণ সিমিয়া যে সারা জীবনের জন্য তার বাসায় চলে যাচ্ছে। দেখতে দেখতে পুরো সময় পার হয়ে যায়। বিয়ে বাড়িতে অনেক হাসি ঠাট্টার মজা মাস্তিতে থেকেছে এতক্ষণ। বিদায়বেলা সিমিয়ার ওর মা বোন সবাই অনেক কান্না করেছে। সবার কান্না দেখে সোহা নিজেও কান্না করছে। সাফাত দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছে। মিমিও কান্না করছে। সাফাত মিমির কানে কানে বলে, মিমিপু কান্না করছো কেন? আজব তো, তোমরা মেয়ে মানুষ আসলেই বোকা। কই খুশি মনে শ্বশুর বাড়ি যাবে? চোখ টিপ মেরে বলে, জামাই পাচ্ছ তা না? মিমি সাফাতকে একটা থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই বুঝবি কি? তোর তো শুধু বউ হলেই চলবে, ফাজিল। তারপর রাগে গজগজ করতে করতে এখান থেকে চলে যায়। সাফাত মিমির কাণ্ডে হাসছে। আসলে রাগানোর জন্যই বোনকে একথা বলেছে। সোহা চোখ যায় সাফাতের দিকে, দেখতে পায় সাফাত ওদের দিকে তাকিয়ে হাসছে আর মনে হয় ফোন দিয়ে ওদের ছবি তুলছে। সোহা ঘুরে দাঁড়ায়। সাফাত বুঝতে পারে সোহা বুঝে গেছে, তাই ফোনটা পকেটে রেখে হাসতে হাসতে চলে যায় ভেতরে। সিমিয়ার সাথে সবাই যাবে, সাফাতটা নিতুরা সবাই। মিমি প্রথমে যেতে চায়নি, সোহা জোর করে নিয়ে গেছে। তারপর সোহাদের বাসায় চলে আসে। সবাই মিলে ড্রয়িং রুমে বসে আছে। অনেকে আসছে নতুন বউ দেখতে, তাই ছেলেরা সব এখানে বসে আছে, মেয়েরাও আছে। সোহা মিমিকে নিয়ে রুমে চলে যায়। ড্রেস পাল্টাতে হবে, খুব বোরিং লাগছে এবার। মিমি সোহার রুমে গিয়ে দেখে খুব সুন্দর করে সাজানো, খুব পরিপাটি রুমটা, বইয়ের অভাব নেই। মিমি মনে মনে হেসে বলে, আর আমার ভাইটা যা আগোছালো, যাক ওকে ঠিক করার জন্য হলেও একজন তাহলে আসছে। আম্মুরও ভালো একজন সঙ্গী হয়ে যাবে। যা মিশুকে সোহা। সোহা এবার ডাক দেয়, মিমি আপু আসো এদিকটায়। মিমি সোহার কাছে গিয়ে মুস্কি হেসে বলে, আমাকে কিন্তু সাফাত ছাড়া এই প্রথম তুমি মিমিপু বলে ডাকলে, আর কেউ কিন্তু ডাকে না। সোহা জামা হাতে এদিকে আসতে আসতে বলে, আমার সাথে যদি তোমার ভাইয়ের আগে তোমার দেখা হতো তাহলে বোধহয় আমি এই নামে আগে ডাকতাম। বলে চোখ টিপ মারে। মিমি এবার শব্দ করে হেসে ওঠে। সোহা বলে, দেখেছো আমার কত ভাগ্য, নিজের বোন নেই তো কি হয়েছে, বোনের অভাব নেই। রিমিপু, সিমিয়া আপু, আর তুমি কত বোন আমার। মিমি শাড়ির সেপটিপিন খুলতে খুলতে বলে, দেখি চলে গেল যদি ভুলে যাও, তখন কিন্তু ঘাড় ধরে মনে করিয়ে দিয়ে যাব। এরপর আরো আড্ডা দিতে দিতে দুজন ফ্রেশ হয়ে নিচে চলে আসে। সাফাত সাদ্দামের সাথে কথা বলছিল। ঠিক এই সময় সোহা এসে হাজির হয়। সাফাত আর চোখে একবার সোহার দিকে তাকায়। খুব সুন্দর লাগছে সোহাকে, একদম ঢিলেঢালা পোশাকে। এর আগে সোহাকে দেখেনি। সবাই মিলে একসাথে ছাদে চলে যায় আড্ডা দিতে। সিমিয়াকে নিয়ে সোহার আম্মু ফ্রেশ করে নিয়ে রুমে বসিয়ে রাখে। আরও আত্মীয় স্বজনরাও আছে। সোহার আম্মু তো সিমিয়ার প্রশংসা করেই যাচ্ছে সবার সামনে। সিমিয়া লজ্জা মাখা মুখে বসে আছে, মনে মনে বলে, আমার ভাগ্য আসলেই অনেক ভালো, এত সুন্দর পরিবার পেয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। সিমিয়াকে সাদ্দামের রুমে রেখে সবাইকে নিয়ে সোহার আম্মু খাওয়াতে নিয়ে যায়। সিমিয়া শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে দিয়ে দাঁড়িয়ে আছে রুমে। এর মধ্যে সাদ্দাম রুমে ঢুকে। সাদ্দাম জানে না এখন যে রুমে সিমিয়া আছে, রুমে প্রবেশ করে সিমিয়াকে দেখতে পায়। সিমিয়া তো সাদ্দামকে দেখে কেঁপে ওঠে। একজন পুরুষ মানুষের সাথে একই রুমে একলা, একটু তো এমন হবে। তারপর আবার পছন্দের মানুষ। সিমিয়া সাদ্দামকে দেখে অন্যদিকে ঘুরে তাকায়। সাদ্দাম দরজাটা আটকে সিমিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। সিমিয়ার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। ইচ্ছে করছে দৌড়ে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে। সিমিয়া আগের মতো দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে। সাদ্দাম নরম গলায় বলে, এদিকে তাকাও সিমিয়া। সিমিয়া এবার যেন পুরো পাথর হয়ে গেছে। সাদ্দাম বুঝতে পেরে সিমিয়ার কাঁধে হাত রেখে ঘোরায়। সিমিয়া মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। সাদ্দাম মুস্কি হেসে সিমিয়ার কপালে চুমু খায়। সিমিয়ার সাথে সাথে আরো কেঁপে ওঠে। লজ্জায় আর ঘুমটা টেনে দেয়। সাদ্দাম টান দিয়ে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে। সিমিয়ার এবার যেন অনেকটা হালকা লাগছে। সেও জড়িয়ে ধরে। সাদ্দাম প্রাপ্তির সুরে বলে, আমার জীবনের লক্ষ্মী আমার ঘরে চলে এসেছে, আর কি লাগে? আমার মতো সুখী আর কে? সিমিয়া মুস্কি হাসে, কোনো উত্তর দেয়নি। সাদ্দাম সিমিয়ার মুখটা উপরে তুলে বলে, এত লজ্জা পেলে চলবে? এখন থেকে তো প্রতিনিয়ত এগুলোই চলবে। বলে চোখ টিপ মারে। সিমিয়া লজ্জা মাখা গলায় বলে, আপনি না খুব অসভ্য, সবাই আসবে।
বলে সরে দাঁড়ায়। সাদ্দাম হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। ছাদে সবাই একসাথে বসে আছে, সবাই সবার মতো মোবাইল টিপতে ব্যস্ত। আবির বলে, সিমিয়া আপুকে নিয়ে আসো না কেন? মিমি বলে, ওকে ছেড়ে দাও আবির, নতুন বউ, একটু ওরা ওদের মতো একটু থাকুক না। এর মধ্যে ট্রেন যাওয়ার শব্দ হতে সোহা দৌড়ে ছাদের অন্য পাশে চলে যায়। হালকা আলোয় সোহার হাসি মাখা মুখটা দেখা যাচ্ছে। সাফাত সোহার দিকে চোখ ছোট করে তাকায়। কি মেয়ে রে বাবা, ট্রেন যাচ্ছে দেখে ছোট বাচ্চাদের মতো দৌড়ে দেখতে গেল। সোহার পাশে গিয়ে মিমিও দাঁড়ায়। মিমি হাসতে হাসতে বলে, তুমি দেখছি বাচ্চাদের মতো ট্রেন দেখতে ছুটে আসলে। সোহা হালকা হেসে বলে, ঢাকায় এই জিনিসটাই বেশি মিস করি। আমার মন খারাপ, ভালো সময়, সবকিছুই যে এতেই ভালো কাটে আমার। মিমি মুস্কি হেসে বলে, ট্রেন খুব পছন্দ। সোহা মাথা দুলিয়ে বলে, খুব। সাফাত মিমি আর সোহার কথা শুনছে বসে থেকে। এখন এক কাপ কফি হলে মন্দ হতো না, কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। সাফাত আবিরকে বলে তৃষাকে বলার জন্য, তবে সোহার হাতের কফি খাবে। সোহার মিমি আসতে তৃষা বলে, চা কফি হলে এখন মন্দ হতো না। সোহা বলে, তোরা বস, আমি নিয়ে আসছি। মিমি বলে, চলো আমিও যাই, একা আনতে পারবো না। সোহারা চলে যেতেই রিফাত সাফাতকে বলে, কি মাম্মা, প্রেমে টেমে পড়ে গেলি নাকি? সাফাত কিছু বলেনি, শুধু ফোনের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়। ফোনে সোহার ছবিই দেখছে, তাই হাসি পাচ্ছে। ঋতু এবার ওদেরকে রাগাতে বলে, দেখলি তৃষা, শেষ পর্যন্ত আমার অসুন্দর বান্ধবীর প্রেমে পড়লো তোর সাফাত ভাইয়া। আবির বলে, কেন, প্রেমে পড়া কি বারণ নাকি? তৃষা এবার হাসতে হাসতে বলে, ভাইয়া তুমিও প্রেমের ডায়লগ দিচ্ছ? আদৌ তো একটা ভাবির ব্যবস্থা করতে পারলে না। আবির হাতের কাছে থাকা একটা ছোট কাঠি দিয়ে তৃষার দিকে ছুঁড়ে বলে, কত সাহস হয়েছে দেখছি, বড় ভাইকে প্রেম শেখাচ্ছিস। নিতু সহ বাকিরা সবাই ওদের কাণ্ডে হাসতে থাকে। সাফাত রিফাতকে হালকা চট দিয়ে বলে, আগে ওকে সেটেল করতে হবে। বন্ধু আমার একা থাকে, সারা রাত কান্না করে, খবর পেয়েছি। তৃষা রিফাতের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। রিফাত ফাজলামি করে বলে, তোর ছোট কোনো বোন থাকলে না হয় করে নিতাম। আকাশ বলে, সাফাতের নেই তো কি হয়েছে, আবিরের বোনকে করে নে, তাহলেই তো হলো। তৃষা বিষম খায়। রিফাতও লজ্জায় পড়ে যায়। আবির চোখ বড় বড় করে তাকায়, এরপর আর কিছু বলেনি। আবির অন্যদিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দেয়। আবির তো জানে রিফাত কেমন, ওর মতো ছেলের হাতে নিজের বোনকে তুলে দিতে কোনো আপত্তিও নেই। সোহার মিমি এসে পড়ে, সবাইকে জাতজাটটা দিয়ে বসে পড়ে। জ্যোৎস্না রাতে সবাই একসাথে খুব ভালো লাগছে। এর মধ্যে সাদ্দাম সিমিয়াকে নিয়ে আসে, কিছুক্ষণ ওদের সাথে বসে আড্ডা দিয়ে আবার চলে যায়। সবাইকে বলে গেছে বেশি রাত না জাগতে, ঠান্ডা লাগবে। একসাথে সবাই মাঝরাতে পর্যন্ত আড্ডা দেয়। সাফাত নিচের ভাগের কফি খেয়ে মিমিকটাও নিয়ে নিয়েছে। সোহা খেয়াল করেছে ব্যাপারটা, আস্তে করে বলে, আস্তে একটা কফি খো। সাফাত কফি মুখে দিয়ে বুড়োকুচকে সোহার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি। সোহা না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকে। এভাবে হাসি ঠাট্টা মজা মাস্তি দাওয়াত খেতে খেতে সময় পেরিয়ে যায়। আজকে সবাই সবকিছু গোছগাছ করে রাখছে, কালকেই সকালে ঢাকায় চলে যাবে। পরশু থেকে আবার সোহাদের ক্লাস শুরু। সোহার খুব খারাপ লাগছে যেতে, এখন যে বাড়িতে থাকতে বেশি ভালো লাগে সিমিয়া আছে বলে। এর মধ্যে সোহা রেল লাইনে হাঁটতে যেতে পারেনি, তাই এখন খুব ইচ্ছে করছে খুব কাছ থেকে রেলপথে ট্রেনে যাওয়া দেখতে। সবকিছু গুছিয়ে নিতুদের বাসায় চলে আসে। এসে মন খারাপ হয়ে যায়, কারণ ওরা কেউই বাসায় নেই। সবাই মিলে মার্কেটে গেছে কেনাকাটা করতে। সোহা মামুনের সাথে কথা বলে। চলে আসার সময় সাফাতকে দেখতে পায়। সাফাতের সময় সোহাকে দেখে ভুরু কুচকে তাকায়। সোহার মুখটা একদম শুকনো লাগছে। একে একে এমন নিরিবিলি জায়গায় সোহা কখনো যায় না। তারপর আবার এখন বিকেল হয়ে গেছে। মামুনি বলে, সাফাতের সাথেও তো যেতে পারিস সোহা। সোহা কিছু বলেনি। মামুনি সাফাতকে ডেকে বলে, একটু সোহাকে নিয়ে ঘুরে আসো তো বাবা। সোহার কোনো আপত্তি নেই, আবার কবে না কবে আসা হবে, কোনো ঠিক ঠিকানা নেই। সাফাতটা এই সুযোগটাই চাই, ওর যে ইচ্ছে করে সবসময় সোহাকে নিয়ে ঘুরতে। সাফাত রাজি হওয়া সোহার মুখে হাসি ফুটে ওঠে। সোহা আসছে বলে সাফাতকে নিয়ে বের হয়ে যায়। দুজন হাঁটতে হাঁটতে চলে যায়। সাফাতকে রেখেই সোহা দুহাত দুদিকে মেলে দৌড়াতে থাকে। হালকা হালকা সন্ধ্যা নেমে আসছে। সাফাত দুহাত বুকে গুছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোহার কাণ্ড দেখছে। সাফাতের মনে পড়ে যায় সেদিন ঠিক এখানেই সে তার প্রেয়সীকে দেখেছিল। ছবিটা দেখলে কেন জানে আজকাল সোহার মুখটাই ভেসে ওঠে, মনে হয় ওটা সোহাই ছিল। এর মধ্যে একটা ট্রেন ছুটে আসে। সোহা খুব সাবধানে সাইডে গিয়ে দাঁড়ায়। সাফাত হাঁটতে হাঁটতে সোহার কাছে আসে, হালকা হেসে বলে, জায়গাটা খুব পছন্দ বুঝি।
সোহা একবার সাফাতের দিকে তাকিয়ে মুখটা মলিন করে ফেলে, এমনিই কষ্ট হচ্ছে। তারপর আবার এমন কথা শুনে যেন আরো কষ্ট হয়। সোহা সাইডে গিয়ে বসে পড়ে, 2 হাঁটুর ভাঁজে মাথাটা রাখে। সাফাতও পাশে বসে, জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সোহা এবার কান্না করে দেয়। সাফাত তো বোকা হয়ে গেল, হঠাৎ করে ওর আবার কি হয়ে গেল। সাফাত অস্থির হয়ে জিজ্ঞেস করে, কোথাও কি ব্যথা পেয়েছো? সোহা শব্দ ছাড়া শুধু চোখের পানি ফেলছে। এমন কান্না কখনো সাফাত দেখেনি। কিছু একটা তো হয়েছে, তা সাফাত বুঝতে পারে না। অবশেষে সাফাত না পেরে ধমক দিয়ে উঠে দাঁড়ায়, ইচ্ছে করছে কষিয়ে একটা থাপ্পড় দিতে। কথা নেই বার্তা নেই, কেউ কান্না করে। এবার সোহা চুপ হয়ে যায়। সাফাত সুন্দর করে জিজ্ঞেস করে, কি হয়েছে বলবে আমায়? সোহা মন খারাপ করে বলে, আমার খুব খারাপ লাগছে সবাইকে ছেড়ে যেতে, বাসায় যেতে ইচ্ছে করছে না। সাফাত বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে। বোকা মেয়ে। সোহার দিকে তাকিয়ে সাফাত বলে, হয়েছে, এবার বাসায় চলো। জীবনের তাগিদে সবকিছুই করতে হয়, কষ্ট পেয়ে লাভ নাই। শুধু তোমার জন্য না, নিয়ম পৃথিবীর সবার জন্যই। সোহা উঠে দাঁড়ায়, কোনো কথা বলেনি, চুপচাপ হাঁটা ধরে। সাফাতের সাথে কোনো কথা বলেনি। সাফাত বুঝতে পারছে সোহা রেগে আছে, তাই সে ও আর কিছু বলেনি। বাসায় এসে সবার সাথে স্বাভাবিকভাবেই থাকে। দিন দিন বয়স হচ্ছে সোহার। আব্বুর শরীরটাও ভালো যাচ্ছে না। কতক্ষণ গিয়ে আব্বুর সাথে বসে থাকে, তারপর আব্বু আর আম্মুর সাথেই ঘুমিয়ে পড়ে। অবশ্য সারা রাত ঘুম আসেনি চোখে। কেন যে এত খারাপ লাগছে বুঝতে পারছে না। শুধু মনে হচ্ছে চলে গেলে কিছু একটা হারিয়ে যাবে। ভয় ভয় লাগছে ভেতরটা। এভাবেই কত কিছু ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সোহার আম্মু আর সিমি অনেক কিছু রান্না করে। সবার সাথে বসে খাওয়া দাওয়া করে নেয় সোহা, তারপর রেডি হয়ে নেয়। এবার বের হতে হবে। আব্বুর কাছে বসে অনেকক্ষণ কান্না করে নেয় সোহা। আব্বুর জন্য চলে গেলে খুব চিন্তা হবে। এতদিন ভালোই ছিল, হঠাৎ করে শরীরটা এমন হয়ে গেছে। সিমিয়াও সোহাকে ধরে কান্না করে দেয়। সাদ্দামের সাথে সিমিয়া স্টেশনে এসেছে এগিয়ে দিতে। সোহার মুখটা মলিন হয়ে আছে আর চোখ দুটো ফুলে গেছে, এখনো টলমল করছে চোখের পানে। সবার সাথে দেখা হয় স্টেশনে। সোহা কারোর সাথে কথা না বলে ট্রেনে উঠে বসে। তারপর সাদ্দাম আর সিমিয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে বিদায় দেয়। কেমন যেন অগোছালো লাগছে আজকে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা শুনতো। সাফাত ভুরু কুচকিয়ে সোহার দিকে তাকিয়ে থাকে। এমন তো করার কোনো কারণই দেখছে না। আর সোহার শুধু ভয় হচ্ছে আব্বুকে নিয়ে। আচ্ছা, পরবর্তীতে এসে সবাইকে সুস্থভাবে পাবে তো, এসবই মনে ঘুরছে। এই মুহূর্তে কানে হেডফোন গুঁজিয়ে ফুল স্পিডে গান না শুনলে মুড ঠিক হবে না। সোহা নিজেকে স্বাভাবিক করার জন্য হেডফোন গুঁজিয়ে গান শুনতে থাকে। সাফাত মনোযোগ দিয়ে সবটা খেয়াল করছে। আস্তে করে বলে, বাচ্চা মেয়ে। মিমি হালকা জড়িয়ে ধরে সোহাকে। সোহা নিজেও মাথাটা মিমির কাঁধে রেখে চোখ বুজে থাকে। একটু পর ঘুমিয়েও পড়ে। সারা রাত ঘুম হয় নিজে, তাই সহজেই ঘুমিয়ে পড়ল। মিমি নিজের বোনের মতো সোহার মাথাটা কোলে রেখে জড়িয়ে ধরে বসে থাকে। সাফাত নিজের বোনের কানে নিজেই মুচকি হাসে। কি ভালো সম্পর্ক হয়ে গেল ওদের মধ্যে। সারা রাস্তা এভাবেই পার হয়ে যায়। সবাই মিলে মাঝে এক স্টেশনে নামবে, তাই সোহাকে ডেকে তোলে। ঘুম ঘুম চোখে সোহা উঠে বসে। মাথাটা কেমন যেন ঘুরছে। নিতু বুঝতে পেরে ব্যাগ থেকে একটা আচারের প্যাকেট বের করে দেয়। সোহা প্রথমে বলে, তোমরা সবাই যাও, আমি এখানেই আছি। কিন্তু মিমি জোর করে সোহাকে সাথে করে নিয়ে যায়। এতটা পথে জার্নি, কিছু না খেলে যে আরো খারাপ লাগবে। সোহারও যথেষ্ট খিদে পেয়েছে, তাই সবার সাথে গেল। তারপর অনেকক্ষণ পর সবাই যাত্রার জায়গায় এসে পৌঁছায়। সোহা বাসায় চলে যায়। আপাতত দরকার হলো বড় একটা ঘুম দেওয়া, তাহলে মন এবং শরীর দুটোই ফ্রেশ লাগবে। সোহা বাসায় এসেই শুয়ে পড়ে। যদিও এই অভ্যাসটা কখনো সোহার নেই, আজকে খুব ক্লান্ত লাগছে, তাই এটাই করতে হলো। সাফাতও বাসায় পেরে শুয়ে পড়ে। মিমি তো এসেই তার আম্মুকে সোহার কথা বলে। মিমির আম্মু বলে দিয়েছে সোহাকে যেন বাসায় একদিন নিয়ে আসে। দেখতে হবে তো তার একমাত্র ছেলের বউটা কেমন। আবারও পেরিয়ে যায় অনেকগুলো দিন। এর মধ্যে প্রায় প্রতিদিনই সাফাতের সাথে সোহার দেখা হয়েছে, তবে কেউ কাউকে ডিস্টার্ব করেনি। সাফাতের রেজাল্ট বের হয়, এই কলেজে অনার্সে ভর্তি হয়ে নেয়। কলেজ থেকে বলেছে সবাইকে সামনের সপ্তাহে ট্যুরে নিয়ে যাবে। সাফাতটা তো খুব খুশি, সোহাও খুশি, তবে ভালোও লাগছে না। আবার সোহার বাবার অবস্থা দিন দিন খারাপ হয়, তবে সোহা চিন্তা করবে ভেবে সোহাকে জানায়নি। সোহা বাসায় বসে একটা টিউশনিও করায়, যার ফলে হাতে টাকা পয়সা থাকে, কোনো রকম সমস্যা হয় না। দেখতে দেখতে ট্যুরে যাওয়ার সময় চলে এলো। সোহা সবকিছু রেডি করে নেয়। ওখানে 2 দিন ওরা থাকবে। ঘুমোতে যাবে ওই মুহূর্তে সিমিয়ার কল আসে। রিসিভ করে শুনতে পায় সিমিয়ার হাস্যোজ্জ্বল কণ্ঠ। সোহা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, এত খুশি লাগছে কেন? সিমি এবার একদমই বলে ফেলে, তুই ফুপি হতে যাচ্ছিস সোহা। কি বলে চিল্লি ওঠে। রুমে থাকা বাকিরা দৌড়ে আসে দেখতে কি হলো। সোহা হাসতে হাসতে বলে, আপু তুমি সত্যি বলছো? আমাদের বাড়িতে একজন সদস্য বাড়ছে, ছোট ছোট হাত পা, নরম তুলতুলে শরীর। আহা, ভাবতে কিনা ভালো লাগছে আমার।
তারপর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয় সোহা। নিতুকে জড়িয়ে ধরে বলে, নিতু তুই খালাবনি হচ্ছিস। নিতুও খুব খুশি হয়। সোহা বিছানায় দুহাত পা ছড়িয়ে শুয়ে পড়ে, জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, আজ এত ভালো খবর পাবো কখনো ভাবিনি। পরদিন সকাল সকাল সবাই মিলে কলেজে চলে আসে। 2 বাস যাবে কলেজ থেকে। সোহার আর সাফাতরা একই বাসে উঠে বসে। এতে আবার সোহার কোনো মাথা ব্যথা নেই। সোহার পাশাপাশি সিটে সাফাত আর আবির বসেছে। নিতু আর সোহা একটাই, হিমা আর তৃষা একটাই বসেছে। সকাল সকাল চা কফি না খেলে সোহার চলে না, তাই ফ্লাক্সে করে চা আর গরম পানি নিয়ে এসেছে। সবাই চা খেতে থাকে। সোহা নিজের জন্য কফি বানায় আর সাফাতের জন্য। তৃষাকে ইশারা করে বলে সাফাতকে দেওয়ার জন্য। সাফাত তৃষার হাত থেকে কফি নিয়ে সোহার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। এটার জন্যই তো সে অপেক্ষা করছিল। সাফাত কফিতে চুমুক দিয়ে মনে মনে বলে, তোমার কিন্তু আমাকে সারা জীবন কফি বানায় খাওয়াতে হবে প্রিয়। সোহা গভীর মনে গান শুনছে। স্যাররা সব অন্য বাসে আছে, তাই সবার হই হুল্লোড় করতে সুবিধা হলো। সবাই অনেক নাচানাচি আর গান করছে। সোহার তো এসব দেখে খুব হাসি পাচ্ছে। সাফা চুপচাপ সবার আর সোহার কাণ্ড দেখছে। বেশি হাসি পাচ্ছে আবির আর রিফাতের নাচ দেখে। সোহা মনে মনে বলে, আজকে যদি না আসতাম তাহলে এগুলো মিস করে যেতাম। অবশ্য সোহার ভ্রমণে অনেক ইন্টারেস্ট, তবে সেটা এখন নাই। প্রিয় মানুষকে সাথে নিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখার শখ তার। যে স্বপ্নগুলো পূরণ করা বাকি আছে সবকিছু জমা করে রেখে দিয়েছে প্রিয় মানুষের জন্য। মাঝে মাঝে ইচ্ছে করে একটা মানুষ হোক যে কি খুব করে যত্ন করে আগলে রাখবে, তবে সবাই খারাপ ভাববে তাই ভয় হয়। আর ভালোই লাগে অন্যের ভালোবাসা দেখতে। গাড়িতে সবাই যখন মজা মাস্তিতে ব্যস্ত, আবির নিতুর সামনে এসে প্রপোজ করে দেয়। সবাই তো অবাকের চরম পর্যায়ে। তৃষা হাততালি দিয়ে হাসতে হাসতে বলে, ভাইয়া খুব মানাবে। তৃষা খুব খুশি হয়েছে। নিতু তো চুপচাপ বসে আছে, বুঝতে পারছে না ঠিক কি বলবে। সোহা বোকার মতো সবকিছু পর্যবেক্ষণ করছে। সাফাত ইশারায় সোহাকে উঠে যেতে বলে। সোহা এবার বুঝতে পেরে উঠে দাঁড়ায় এবং বলে, ভাই আপনি নিতুর পাশে বসুন, সমস্যা নেই। তারপর সোহা এদিক ওদিক তাকিয়ে খালি সিট খুঁজতে থাকে। সাফাতের এমন রাগ হচ্ছে। সোহার এদিক ওদিক তাকানো দেখে অবশেষে না পেরে টান দিয়ে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, তুমি কি চোখে দেখতে পাও না? সোহার বুড়ো কুচকে সাফাতের দিকে তাকিয়ে বলে, কেন? সাফাত রাগে আর কোনো উত্তর দেয়নি, মনে মনে বলে, একে কে বুঝাবে আল্লাহ মাবুদ। নিতু লজ্জায় এখনো মাথা নিয়ে বসে আছে। আবির হাত দিয়ে একটু কাছে টেনে ফিসফিসিয়ে বলে, উত্তর দিলে না যে? নিতুর শরীরে কম্পন সৃষ্টি হয়েছে। কেমন একটা অনুভূতি অনুভব করতে পারছে। আচ্ছা পুরুষ মানুষের ছোঁয়া এমন কেন? আবিরের ফিসফিস করে কথা বলায় শরীরটা আরো বেশি কেঁপে উঠছে। নিতু কাপা কাপা গলায় একটাই উত্তর দেয়, আমিও ভালোবাসি। আবির নিতুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রিফাত আবিরের দিকে তাকিয়ে মনে মনে বলে, শালা নিজে তো নিয়ে নিলি, তোর বোনটাকে আমায় দিয়ে দিলেই তো হয়। সাফাত আর সোহা দুজন পাশাপাশি বসে আছে। সোহার কাছে যদিও অস্বস্তি লাগছে, তবে কিছু করার নেই। তবে এমন ভাবে বসে আছে বলেও সাফাতের সাথে তার শরীর লাগছে না। সে যেন খুব মনোযোগ দিয়ে দূরত্ব বজায় রাখছে। অনেকটা পথ পেরিয়ে গেছে। এখন গাড়ি থামানো হয়েছে নাস্তা করে নেওয়ার জন্য। সোহার এখন 1 কাপ কফি লাগবেই। নিয়ে আসাগুলো শেষ হয়ে গেছে, তাই সবার সাথে বের হয়। তবে চারপাশে খুঁজেও কোথাও পাচ্ছে না। সাফাত হঠাৎ পেছনে এসে বলে, সামনেই আছে, আমার সাথে চলো। হঠাৎ কারো কথায় ভয় পেয়ে যায় সোহা। বুকে থুতু দিতে বলে, ভয় পেয়ে গিয়েছিলাম। সাফাত বলে গেল, চলো, না হলে বরং আমি যাই। কথাটা বলে সামনে হাঁটা ধরে। বাকিরা সবাই এখানেই খেয়ে নেয়। ওরা এতটাও চা কফি পছন্দ করে না যে খেতেই হবে। সোহার সাফাত একটা রেস্টুরেন্টে এসে বসে। সাফাত কিছু খাবার আর কফি অর্ডার করে দুজনের জন্য। সোহা বলে, এত খাবার অর্ডার করলেন যে? একটু আগ্রহ নিয়ে বলে, এতগুলো একা খেতে পারেন? আবার জোরপূর্বক হেসে বলে, আপনাকে দেখে বোঝা যায় না এত যে খেতে পারেন আপনি। সাফাত আর একটু কাছে মুখ এনে বলে, তা আমাকে দেখে আর কি কি বোঝা যায় না শুনি? সোহা মুখটা মলিন করে বলে, আমি বাপু এত ছেলে মানুষ পড়তে পারি না। সাফাত হাসতে থাকে শব্দ করে কিছুক্ষণ। তারপর দুজন একসাথে নাস্তা করে নেয়। সোহার আবার অন্য কারোর কাছ থেকে খেতে খেতে এটা ওটা নিতে পছন্দ করে না, তাই আগে থেকে উঠে বিলটা পরিশোধ করে নেয়। সাফাত কিছু বলতে যাবে এর আগে সোহা থামিয়ে দিয়ে বলে, আজকে না হয় আমিই দিলাম। এরপর আবার রওনা দিয়ে দেয়। দুপুর পেরিয়ে গেছে। এমন সময় এসে ওরা পৌঁছায়। সবাইকে সবার রুম দেখিয়ে দেওয়া হয়েছে। বলে দিয়েছে ফ্রেশ হয়ে বাইরে আসতে খাবার খাওয়ার জন্য। আজকে আর কেউ বের হবে না, রেস্ট নিয়ে রাতের বেলা আড্ডা দিবে, আর কালকেই সবাই মিলে বের হবে।
পরদিন সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে নিয়েছে বের হবে। সাফাত স্যারের থেকে অনুমতি নিয়ে সোহা, নিতু, তিশা আর ওর বন্ধুরা একসাথে বের হয়ে যায়। যেহেতু আবির, তিশা আর নিতুর ভাই, তাই স্যার রাজি হয়েছে, সাথে হিমাও আছে। সবাই এসে সুন্দর একটা জায়গায় পৌঁছায়। সোহার কাছে খুব সুন্দর লাগে জায়গাটা। সবাইকে রেখে দৌড়ে সামনে চলে যায়। খুব ভালো লাগছে জায়গাটা, চারপাশে পাহাড় আর গাছপালা, আর আকাশটাও কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। দুহাত দুদিকে মেলে আকাশের দিকে তাকিয়ে কতক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে আছে সোহা। দূর থেকে সাফাত সোহাকে দেখে মুস্কি হাসে, মনে মনে বলে, পাগল মেয়ে। মাঝে মাঝে ইচ্ছে করে তুলে নিয়ে যায়। তৃষা আর হিমা আকাশ, নাহিল আর রিফাতের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আবির তো নিতুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সাফাত আস্তে আস্তে গিয়ে সোহার পাশে দাঁড়ায়। সোহার শরীরে হালকা এক শিহরণ বয়ে যায়, খুব ভালো লাগে। সে ভাবছে হয়তো প্রকৃতিকে ভালোভাবে অনুভব করতে পারছে, তাই এমনটা হচ্ছে। সাফাত বুকে হাত গুছিয়ে সোহার পাশে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। সোহার কোনো হেলদোল নেই। এবার সাফাত শব্দ করে হেসে ওঠে। সোহা হঠাৎ কারো হাসির শব্দে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সাথে তাকিয়ে দেখে সাফাত। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাঝে মধ্যে খুব ভয় পাইয়ে দিন। তৃষা সোহার সামনে এসে বলে, সারাদিন কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি সামনে এগোবি শুনি? সাফাত বলে, চলো সামনে যাওয়া যাক। তারপর সবাই মিলে পাহাড়ে উঠতে শুরু করে। সোহার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। পাহাড়ের চূড়ায় উঠে নিচে তাকিয়ে দেখতে ইচ্ছে করছে। অনেক কষ্টে সবাই মিলে পাহাড়ের উপরে ওঠে। সোহা নিজের ফোনে ভিডিও করে রাখে। এত সুন্দর জায়গায় এখন অবধি আসা হয়নি। সোহা সবসময় খুবই শান্ত এবং স্লো, তাই ওর পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। নিতু আবিরের হাত ধরে আছে। তৃষাকে ধরে ধরে তুলছে রিফাত। তৃষার আবার ধুমধাম পড়ে যাওয়ার অভ্যাস আছে। আর হিমা সবসময় সোহার মতো নিজেই হ্যান্ডেল করে নেয়। তবে হিমার কাছে নাহিলকে খুব ভালো লাগে। নাহিলও কেমন করে যেন হিমার দিকে তাকায়, যদিও হিমা বুঝতে পারে কিছুটা, তাই ওর কাছেও লজ্জা লাগে। আজকে সারাদিন ওরা সবাই মিলে ঘোরাঘুরি করে নেয়। তারপর সন্ধ্যার সময় হোটেলে ফিরে আসে। আজকে পুরো দিনটা ভালোই কেটেছে সোহার, তবে এখন ক্লান্ত লাগছে খুব। রুমে এসে শুয়ে পড়েছে সবাই। রাতে স্যাররা সবাইকে নিয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা দেয় বাইরে, কিন্তু সোহারা কেউ থাকেনি। সাফাতটাও সাথে ছিল অনেকক্ষণ যাবৎ, তবে সাফাত নিজে বেশিক্ষণ থাকেনি, বাকিদেরকে রেখে চলে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে বের হয় সোহা আর তৃষা। নিতু আর হিমা রুমেই আছে, ঘুম থেকে ওঠেনি এখনই। সোহা ফোন টিপতে টিপতে হাঁটছে, আর তৃষা সোহার সাথে কথা বলায় ব্যস্ত। কোথা থেকে অমিত ছেলেটা এসে ধাক্কা খায় সোহার সাথে এবং খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। ইচ্ছে করে সোহার উপরে পড়ে যায়। সোহা তো রেগে ফেটে যাচ্ছে, কোনো রকম উঠে দাঁড়াবে, তারও সুযোগ পাচ্ছে না। আর অমি কেমন চোখে যেন তাকিয়ে দেখছে। কোনো রকমে না পেরে ধাক্কা দিয়ে ফেলে দেয় সোহা। তারপর উঠে দাঁড়ায়। অমি উঠে দাঁড়ায়, তারপর চোখ মুখ খিচে তাকিয়ে আছে। সোহা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা থাপ্পড় দেয় অমির গালে। তারপর কোনো কথা না বলে আবার তৃষাকে নিয়ে রুমে চলে যায়। অমি তো রেগে প্রায় ব্রাস্ট হয়ে যাওয়ার উপক্রম। সাথে থাকা দুজনকে উদ্দেশ্য করে বলে, একে আমার খুব শীঘ্রই সাহায্য করতে হবে। তারপর ওরাও এখান থেকে চলে যায়। রুমে এসে মাথায় হাত দিয়ে বসে থাকে সোহা। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, এমনটা যে হবে ওর সাথে ভাবেও নি। অযথা একটা ঝামেলায় জড়িয়ে গেল। আজকে সবাই বের হয়েছে, শুধু সোহা বের হয়নি। সোহার প্রচন্ড মন খারাপ, টেনশনে বুক ধুকধুক করছে, হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। এমনি কোনো আপন মানুষ নেই, তার উপর এমন ঝামেলা। সব মিলিয়ে সোহার মাথাটা ফেটে যাচ্ছে। সাফা দেখতে পায় সোহা আসেনি, তার উপর আবার তৃষা মন খারাপ করে আছে। সাফা তৃষাকে জিজ্ঞেস করে, সোহা কই? আবির তৃষাকে হালকা করে ধরে বলে, তোর কি হয়েছে, মন খারাপ কেন? তৃষা হালকা কেঁপে ওঠে, অসহায় ফেস নিয়ে আবিরের দিকে তাকায় এবং বলে সব ঘটনা। আর এর জন্য সোহা যে ভয় পাচ্ছে তাও বলে। সাফাত শুনে তো প্রচুর রেগে যায়। আবির সাফাতকে শান্ত করে বলে, রেগে যাস না, আমরা সবাই মিলে ব্যাপারটা দেখছি। সাফাত আর 1 মিনিটও দেরি করেনি, আমির কাছে চলে যায়। গিয়ে ইচ্ছে মতো এলোপাতাড়ি পেটানো শুরু করে। আমি বেচারা বুঝতেও পারছে না কেন এমনটা করছে, শুধু মায়ের খেয়ে যাচ্ছে। কথা বলার সুযোগই নেই। সাফাত কোনো কথাই বলেনি, এখান থেকে চলে গেছে। আবির বন্ধুদের নিয়ে অমিকে বিস্তারিত বুঝিয়ে দিয়ে চলে যায়। সাফাত রুমে চলে গেছে। আপাতত ডিস্টার্ব করা যাবে না, না হলে প্রচন্ড রেগে যাবে। রেগে গেলে সাফাত একা থাকতেই পছন্দ করে। স্যাররা এতক্ষণ খবর পেয়েছে এখানে মারামারি হয়েছে। আবির আর রিফাত কোনো রকম স্যার দেখে সামনে নেয়। আবির সবাইকে নিয়ে ঘুরতে বের হয় কাছেই।
কালকে আবার বিকেলে সবাই রওনা দিয়ে দিবে। ঘুরতে ঘুরতে দুপুর পেরিয়ে যায় সবার। অমির আর ঘুরতে আসেনি। সাফাত কি মনে করে যেন রুম থেকে বের হয়ে সোহার রুমের সামনে আসে। দরজাটা খোলা বোঝাই যাচ্ছে, তাই ভিতরে প্রবেশ করে। সোহা সাফাতকে দেখে উঠে দাঁড়ায়। এদিকে অমির লোকেরা সবকিছু ফলো করছে। সাফাত রুমে প্রবেশ করার সাথে সাথে বাইরে থেকে দরজা আটকে দেয়। তারপর শয়তানের মতো শব্দ ছাড়া হাসতে হাসতে আমি আস্তে আস্তে বলে, দেখ এবার তোদের 12টা কিভাবে বাজাই। সোহা ভয় পেয়ে যায় সাফাতকে দেখে। সোহা ওড়না দিয়ে পুরো শরীর সুন্দর করে ঢেকে নেয়। দরজা টান দিতেই বুঝতে পারে বাইরে থেকে আটকানো। বাইরে থেকে দরজা আটকানোর জন্য আরো ভয় পেয়ে যায়। সাফাতও বুঝতে পেরে দরজার কাছে এসে টেনে দেখে বাইরে থেকে আটকানো। সাফাত ভুরুকুচকে চিন্তা করে কে আবার আটকে দিল। আবার ভাবে হয়তো বন্ধুরা সব এসে পড়েছে, একটু মজা করছে, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সোহা তো অবাকের চরম পর্যায়ে। এই ছেলে হঠাৎ আমার রুমে এলো কেন? আর সবার সাথে ঘুরতে বের হয়নি নাকি? এসব প্রশ্ন মাথায় ঘুরছে। এবার সোহা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে ফেলে, আপনি এই রুমে কি করছেন? আর এটা মেয়েদের রুম, যদি কেউ দেখে কি ভাববে বুঝতে পারছেন আপনি? এখনই বের হন বলছি। সাফাত উঠে বসে এবং বলে, দরজাটা তুমি খুলে দাও, তাহলেই আমি বেরিয়ে যাব। সোহা কয়েকবার দরজা টানতে থাকে কিন্তু দরজা খুলছে না। এবার সোহার প্রচন্ড ভয় হচ্ছে, সাথে রাগও হচ্ছে সাফাতের উপরে। সারদের চোখে পড়লে কি না কি ভাববে। সোহা চেয়ারে বসে কান্না করে দেয়। সাফাত সোহার দিকে তাকিয়ে বোকা হয়ে যায়। এই মেয়ে কাঁদছে কেন? এখানে কান্না করারই বা কি হলো? সাফাত উঠে দাঁড়ায় এবং ধমক দিয়ে বলে, এখানে কি কেউ মারা গেছে যে কান্না করতে হবে? সোহা একটু রাগ দেখিয়ে বলে, এতে আপনার কিছু যায় না আসলেও আমার যায় আসে। যদি কেউ দেখে নেয় কি না কি ভাববে। আর আমি বুঝতে পারছি আপনার কাছে সম্মানটা কিছুই নয়, তবে আমার কাছে আমার সম্মানটাই সব। কথাটা বলে সোহা ব্যালকনিতে চলে যায়। নিতু আত্রিশাকে কল করে যাচ্ছে কিন্তু তুলছে না। সাফাত রেগে গিয়ে কয়েকটি লাথিও দেয় দরজায়। সোহা শব্দ শুনে একবার সাফাতের দিকে তাকায়, আবার কল দেওয়ার চেষ্টা করে। সাফাত এবার না পেরে কল দেয় আবিরকে, কিন্তু আবির রিসিভ করে না। এর মধ্যে দরজা খোলার শব্দ হয়। সোহা রুমে চলে আসে। দরজা খুলে স্যার আর অনেকগুলো স্টুডেন্ট রুমে প্রবেশ করে। প্রথমে প্রিন্সিপাল স্যার সাফাতের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে আর সোহার সামনে এসে বলে, তুমি এমন করবে জানা ছিল না। সত্যি আমি আজকে তোমার কাণ্ডে লজ্জিত হলাম। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ায়নি, তবে যাওয়ার সময় একবার পেছনে তাকিয়ে বলে গেছে, ব্যাপারটা আমি কলেজে গিয়ে দেখব। সাফাত তো কিছুই বুঝতে পারছে না। স্যার চলে যাওয়ার পর দেখতে পায় আমি এবং তার বন্ধুরা হাসতে হাসতে এখান থেকে চলে যায়। সোহা তো কান্না করে যাচ্ছে। একটা অপমানিত হতে হবে কলেজে কখনো ভাবেওনি। নিতু আর তৃষা সোহার কাছে এসে দাঁড়ায়। সোহা নিতুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কেউ কেউ বলে দেখে মেয়েটাকে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর তলে তলে সবই চলে। সোহার জন্য এই কথাগুলো শুনে মরে যেতে ইচ্ছে করছে। সাফাত জোরে চিল্লিয়ে ওঠে। সাথে সাথে রুমে থাকা সবাই বের হয়ে যায়। তারপর আবির আর রিফাতের থেকে জানতে পারে সাফাত সবটা। আমি এই কাজ করেছে। দরজা আটকে স্যারকে ফোন করে ডেকে এনে মিথ্যা কথা বলে। এইও বলে ওরা নাকি সবসময় এমন করে। আগে অনেকবার ক্ষমাও করা হয়েছে, তবে এবার আর না, তাই স্যারের জন্য আটকে রেখেছে। আর স্যারও কথাগুলো শুনে প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে অবশ্য বাধ্য হয়। সাফাত কিছু বলতে যাবে এর আগে সোহা বলে, প্লিজ তিশা, ওদেরকে এখান থেকে যেতে বলো, আমার কিছু ভালো লাগছে না। বলে জোরে জোরে কান্না করে দেয়। সাফাত চুপচাপ বের হয়ে যায়। সাথে সবাইও বেরিয়ে পড়ে। সাফাত তো রেডি হয়ে গেছে, এবার অনেকে সাহায্য করবে, কিন্তু বন্ধুরা দেয়নি, কারণ এখন ওদের হাতে তেমন প্রমাণ নেই। আর স্যাররা যদি জানতে পারে তাহলে আরো খারাপ হয়ে যাবে। সুতরাং এখন আপাতত সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। সোয়ার কান্না তো কোনোভাবেই থামাতে পারছে না কেউ। নিতু সকালে সাফাতের সাথে আমি ঝামেলার কথাটা বলে এবং বোঝাতে চেষ্টা করে এটা আমি এবং তার বন্ধুদের চক্রান্ত, কিন্তু সোহা মানতেই পারছে না। সোহার একটাই কথা, এই ছেলে রুমে আসলো কেন? আর এই ছেলে আসলো বলেই তো এমনটা হলো। সোহা কাঁদতে কাঁদতে বলে, সব থেকে বড় দোষ আমার, কেন যে শহরে পড়তে এলাম। উঠে দাঁড়িয়ে বলে, যদি ভাইয়া জানতে পারে তাহলে যে খুব কষ্ট পাবে। কান্না আরো বেড়ে যায়। এমন ভালো একজন ছাত্রী এমনটা করেছে স্যারদের এখনো বিশ্বাস হচ্ছে না। তবে তাদেরই বা কি দোষটা, তারা তো আর সত্যিটা জানে না। সাফাত রুম থেকে বের হয়ে যায়। কাউকে সাথে করে নিয়ে যায়নি, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। আজকে শুধুমাত্র ওর ভুলের জন্য সোহা এত কষ্ট পেল। ইচ্ছে করছে নিজেকে শাস্তি দিতে, তবে মনে মনে ঠিক করে রেখেছে এখান থেকে গিয়ে আগেই অমিকে শায়েস্তা করবে, এবার যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে। পরদিন খুব ভোরে সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় সবাই। সোহা সারা রাত ঘুমাতে পারেনি, টেনশনে পুরো মাথা জমে গেছে। ইচ্ছে করছে না আর কলেজে যেতে, মন চাচ্ছে দৌড়ে নিজের বাড়িতে চলে যেতে। নিজের রুমে দরজা আটকে ইচ্ছে মতো কান্না করতে পারলে ভালো লাগতো।
মন মারা হয়ে নিতুর পাশে জানালার সাইডে হেলান দিয়ে বসে আছে সোহা। সাফাতের সোহাকে দেখে খুব খারাপ লাগে, নিজের কাছে নিজেকে খুব ছোট লাগছে। শুধুমাত্র ওর জন্য এমনটা হলো। কেন যে রুমে ঢুকতে গেল, মাঝপথে গাড়ি থামলে সবাই নামলেও সোহা নামেনি। আমি সবটা ফলো করছে আর মজা পাচ্ছে। সে তো এমনটাই চেয়েছিল, একসাথে দুজনকে সাহায্য করতে পারছে। গাড়িতে এখন মাত্র দুজন লোক আছে, সাফাত আর সোহা। সাফাত সিটের মধ্যে মাথা ঠেকিয়ে শুয়ে আছে, আর সোহা জানালা দিয়ে ব্যস্ত মানুষজনগুলো একধানে দেখছে। তার আর কোনো দিকে খেয়াল নেই, কে আছে কে গেল কোনো কিছু দেখার ইচ্ছে নেই। কেমন যেন নিজেকে বড্ড অসহায় আর এলোমেলো লাগছে। সবাই ফিরে আসতে আবার গাড়ি চলতে থাকে। সোহা এরপর পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছে। রাতে ঘুম না হয় খুব ঘুম পেয়েছিল। সোহার বাসা থেকে ফোন করে পাচ্ছে না, ওদেরও খুব চিন্তা হচ্ছে। তাই নিতুর ফোনে কল করে জেনে নেয় ও ভালো আছে। এগুলো কিছু আর বলেনি, শুধু বলেছে ওরা খুব ব্যস্ত ছিল আর আজকে বাসায় ফিরছে জানিয়ে দেয়। কলেজে এসে গাড়ি থামতে সোহা নেমে আসে, কারোর সাথে কোনো কথা বলেনি। ব্যাগটা হাতে নিয়ে বাসায় চলে আসে একা একা। সাফাত তো অবাক হয় গাড়ি থেকে যে এভাবে নামলো, আরও সবাইকে এমনভাবে উপেক্ষা করলো, কষ্ট পাওয়ার মতোই। সাফাতের খুব চিন্তা হচ্ছে এই মেয়ে আবার কোনো ক্ষতি না করে বসে। তিশা নিতুকে বলে দেয় যেন দেখে রাখে, কোনো সমস্যা হলে যেন ওদেরকে জানায়। নিতু আর তিশা আচ্ছা বলে রিফাতের সাথে চলে আসে, আর হিমা নিজের বাসায় চলে যায়। সোহা দরজা খুলে আগে ওয়াশরুমে চলে যায়, এখন লম্বা একটা শাওয়ার দরকার, না হলে মাইন্ড ফ্রেশ লাগবে না। আরেকটু একা সময় কাটালে নিজেরও ভালো লাগবে। এর মধ্যে শুনতে পায় ওরা চলে এসেছে। শাওয়ার নিয়ে আলাদা রুমে গিয়ে শুয়ে পড়ে, মাথাটাও ব্যথা করছে। নিতুকে বলে দেয় ঘুম যতক্ষণ না ভাঙে যেন না ডাকে। সোহা ঘুমিয়ে পড়ে, আর বাকিরা ফ্রেশ হয়ে বাইরে চলে যায় খেতে। ওরা নিজেরা খাওয়া দাওয়া করে সোহার জন্য নিয়ে আসে। খাবারগুলো ফ্রিজে রাখতে হবে, তাই তৃষা রিফাতের রুমে চলে যায়। কলিং বেল টিপতেই রিফাত খুলে দেয়। তৃষা জিজ্ঞেস করে খাবার খেয়েছে কিনা। রিফাত না বলতে তৃষা সোহার জন্য রাখা খাবার থেকে রিফাতের জন্য প্লেটে দেয়। খাবার একটু বেশি ছিল, তাই আর সমস্যা হবে না। রিফাতের নিজেরও খুব খিদে পেয়েছে, তাই তৃষা থেকে খাবার নিয়ে খেয়ে নেয়। তারপর দুজন একসাথে বসে আড্ডা দেয়। সাফাত আর সোহার সম্পর্কেও আলোচনা করে। রিফাতের থেকে জেনে নেয় সেদিন কি হয়েছিল। সোহা তো স্বাভাবিক আচরণই করেনি, তাই আর জানতে পারেনি। এর মধ্যে রিফাতের ফোনে সাফাত কল করে সোহার খোঁজ নিয়ে নেয়। কলটা কেটে রিফাত বলে, এই ছেলেকে আজ অবধি এমন হাইপার হতে দেখিনি। সাফাত একটু অন্যরকম, তবে যাকে ভালোবাসে সবটা দিয়ে বাসে। আর হয়তো সোহাই সে ভাগ্যবান যে কিনা এই পাগল ছেলের ভালোবাসা পাবে। তৃষা হাসতে হাসতে বলে, পৃথিবীতে তারা সবাই ভাগ্যবান যারা মনের মতো একটা ভালোবাসার মানুষ পায়। রিফাত হালকা হেসে বলে, সেটা কি তুমি পেয়েছো? তৃষার কথাটা শুনে খুব রাগ হয়। এই ছেলে পেয়েছে নাকি? সে কি তৃষার পাশে অন্য ছেলেকে আশা করছে? রাগী লোকে রিফাতের দিকে তাকিয়ে পাশে থাকা টিভির রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে রুম থেকে গজগজ করে বের হয়ে যায়। রিফাত তো কিছুই বুঝতে পারছে না হঠাৎ টক করার কারণই বা কি। পরক্ষণেই আবার কিছু একটা ভেবে নিজেই হাসতে থাকে। সাফাতের বাসায় এসেও শান্তি লাগছে না। সোহা যে ওকে ভুল বুঝছে আর মনের কথা বলতেই পারল না। এর আগেই এমন একটা ঘটনা। ইচ্ছে করছে ওই অমির বাচ্চাকে পুঁতে ফেলতে। হাতের কাছে থাকা ফুলের টপটা মাটিতে ছুঁড়ে বলে, খুব শীঘ্রই তোকে আমি দেখে নিব। ঘরে কিছু একটা ভাঙার শব্দ শুনে মিমি আসে। তারপর দেখতে পাই টপটা পড়ে আছে। বুঝতে পারছে সাফাত কোনো কারণে রেগে আছে। মিমি এসে অনেকক্ষণ জিজ্ঞেস করে কি হয়েছে বলার জন্য। প্রথমে কিছু বলেনি, তারপর বোনকে সবটা খুলে বলে। মিমি সাফাতকে বুঝিয়ে সান্ত্বনা দেয় অনেক। সাফাত বলে বোনকে, আমার নিজেকে নিয়ে এত সমস্যা নেই আপু, প্লিজ তুমি একটু সোহার ব্যাপারটা দেখো, ও তো স্বাভাবিক নেই। মিমি ভাইকে বলে রিফাতের বাসার উদ্দেশ্যে বের হয় সোহার সাথে কথা বলতে। বুঝিয়ে না বললে যে নিজের কোনো ক্ষতি করে ফেলবে। মেয়েটা এমনিতেই ভীতু প্রকৃতির মানুষ। নিতু আর তৃষা বসে আড্ডা দিচ্ছে কালকে কি না হয়, আর সোহার সাথেই বা কেন এমনটা হলো। এর মধ্যে কলিং বেলের শব্দ হয়। তৃষা দরজা খুলে দেখতে পাই মিমিকে রুমের ভেতরে নিয়ে আসে। অবশ্য ওরা প্রথমে একটু বেশি অবাক হয়, কারণ এই পর্যন্ত এই বাসায় একদিনও মিমি আপু আসেনি, আজকে ফার্স্ট, তাও হঠাৎ করে। মিমি বিছানায় বসতে বসতে বলে, সোহা কই? নিতু মন খারাপ করে বসে থাকে। তৃষা বলে পাশের রুমে শুয়ে আছে। তৃষা কিছু বলতে যাবে এর আগেই মিমি বলে, আমি সবটা শুনেছি, সাফাত বলেছে। নিতু বলে, আমি বুঝতে পারছি সোহা সাফাত ভাইয়াকে ভুল বুঝছে। তৃষাও বলে, ও হয়তো ভাবছে ভাইয়া রুমে এসেছে বলেই এমনটা হয়েছে। মিমি মুখটা একটু গম্ভীর করে বলে, যা হওয়ার যে কোনো সময় হতে পারত, কারণ অমিকে আমি চিনি, কতটা খারাপ ছেলে ও। ভয় পেলে তো আর চলবে না, ভাবতে হবে কিভাবে সামলানো যায়।
মিমি উঠে দাঁড়ায় এবং বলে, আমি সোহার সাথে কথা বলে দেখছি, তোমাদেরকে আসতে হবে না। তারপর সোহার কাছে চলে যায়। সোহা দরজা খুলে শুয়ে আছে। মিমি আস্তে আস্তে গিয়ে সোহার মাথার কাছে বসে। সোহার মাথায় হাত রাখতেই ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে মিমিকে দেখতে পায় আর সাথে সাথে উঠে বসে। তারপর ঠিকঠাক হয়ে বসতে বসতে বলে, মিমিপু, তুমি কখন এলে? মিমি সোহার মুখের দিকে তাকিয়ে বলে, চেহারার এই হাল হয়েছে কেন? সোহা মাথা নুয়ে ফেলে, মুখটা মলিন হয়ে আসে। মিমি বলে, এইভাবে তো আর সমাধান হবে না, বলো। বিপদে পড়লে মোকাবেলা করতে শিখতে হয় সোহা। সোহা চোখ দিয়ে টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কোনো শব্দ করে না, শুধু একবার নাকটা খুব আস্তে করে টান দেয়। মিমি হালকা হেসে সোহা চোখটা মুছে দেয় আর বলে, বোকা মেয়ে, সবকিছু ঠিক হয়ে যাবে। সোহা কান্না মিশ্রিত গলায় উত্তর দেয়, আমার জীবনে এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়িনি আমি, এতটা অপমানিত হয়েছি। বলে জুড়ে জুড়ে কান্না করতে থাকে। সোহা এবার মিমিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মিমি খুব শক্ত করে ধরে আছে। মিমি তৃষা আর নিতুকে ডেকে আনে, তারপর বলে, তোমরা সবাই রেডি হয়ে নাও, আমাদের বাসায় যাব। সোহা ঠিক হয়ে বসে বলে, না আপু, আমার ভালো লাগছে না। মিমি বলে, তোমার কোনো কথা নাই, আমি কিন্তু কম থাকিনি তোমার বাসায়, কোনো না নেই, সবাই রেডি হয়ে নাও। সোহার গালে হাত দিয়ে বলে, ভালো লাগবে। সোহার আর মিমিকে উপেক্ষা করার সাধ্য নেই, তাই চুপচাপ রেডি হয়ে নেয়। আজকে আর মাথায় কাপড় দেয়নি, কোনো রকম ওড়নাটা গায়ে দিয়ে রাখছে। মাথার চুলগুলো কোনো রকম বেঁধে নিয়েছে। মিমি ফোন করে তার মাকে বলে দেয় আর সাফাতকে মেসেজে বলে দেয়। সাফাত যদিও খেয়াল করেনি, কারণ সাফাত বন্ধুদের নিয়ে অমিকে ঘিরে ধরে, তারপর ইচ্ছে মতো পিটিয়ে তার থেকে স্বীকার করার সবটা আর সবকিছু ভিডিও করে স্যারের ফোনে পাঠিয়ে দেয়। অমিকে যা মাইর দিয়েছে আপাতত নেক্সট কোনো রকম শয়তানি করবে না, এমনকি অমির বন্ধু বান্ধবেরও শিক্ষা হয়ে গেছে। সবকটাকে মনে ইচ্ছে মতো মালিশ করে দিয়েছে সাফাত। সে এসব ঝামেলায় জড়ায় না অনেকদিন, কিন্তু এই অমির কারণে জড়াতে বাধ্য হলো। সাফাত স্যারের সাথে কথা বলে নিয়েছে। সাফাত বলে, স্যার, আমি শুধু জানতে গিয়েছিলাম সকালে কি হয়েছে সোহার কাছ থেকে, তারপরই এমনটা করলো আমি। স্যার বলে দিয়েছেন আগামীকাল অমির সঠিক বিচার করা হবে। তারপর বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেয়। এবার অনেকটা স্বস্তি লাগছে। সোহা জানলে আর মন খারাপ করে থাকবে না, ভুলও বুঝবে না। আবিরের ফোনে নিতুর কল আসতেই রিসিভ করে জানতে পারে ওরা সাফাতদের বাসায় যাচ্ছে আর ওখানেই থাকবে। আবিরের কাছ থেকে কথাটা শুনে সাফাতের চোখ দুটো বড় হয়ে যায়। বোন যে এমনটা করবে জানা ছিল না। মোবাইলটা বের করে দেখতে পায় মিমির মেসেজ, তারপর মুস্কি হাসে। সাফাত ফোনটা পকেটে রেখে বলে, তাহলে তোরাও চল, আজকে না হয় আমাদের বাসায় থাকবি। সোহারা সবাই বাসায় এসে পৌঁছায়। বাসার সামনে গাড়ি থেকে নেমে অবাক হয়ে যায়। খুব সুন্দর একটা বাড়ি, দোতলা বাড়িটা পুরো যেন রাজপ্রাসাদ। বাইরে থেকে বোঝাই যাচ্ছে যে তৈরি করেছে তার রুচি আছে বলতে হয়। সোহার হাত ধরে মিমি ভেতরে নিয়ে যায়। দরজার সামনে কলিং বেল চাপতেই মিমির আম্মু রোমানা দরজাটা খুলে দেয়। মিমি ভিতরে প্রবেশ করে বলে, তোমরা আসো আসো। সবাই ভেতরে প্রবেশ করে। সবার শেষে সোহা ঢুকে, তারপর সালাম দেয়। সোহার কেন যেন একটু নার্ভাস লাগছে, সাথে আনইজি ফিল হচ্ছে। রোমানা মুস্কি হাসি দিয়ে বলে, তুমি বুঝি সোহা? সোহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিমি হাসতে হাসতে সোহাকে ভেতরে নিতে নিতে বলে, সোহা তো দেখছি ভয় পড়েই যাবে। রোমানা সোহাকে কাছে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে বলে, আমি তো তোমার আম্মুর মতোই, আমাকে ভয় পাচ্ছ কেন মা? সোহা হালকা করে হাসে। এর মধ্যে আবির, নিতু আর তৃষার ফোনে অমির স্বীকারোক্তির ভিডিওটা পাঠায়। প্রথমে তৃষা দেখতে পায়, তারপর সোহাকে দেখায়। সোহা পুরো ভিডিওটা দেখে কিছুটা স্বস্তি লাগলেও এত ঝামেলা কেন যে হলো ভেবে মন খারাপ হয়। তারপর সব যখন সমাধান হয়েছে কিছুটা স্বস্তি। সবাই মিলে একসাথে বসে আড্ডা দেয়। রোমানা আর মিমি হালকা নাস্তা করে নিয়ে আসে। সোহা সারাদিন কিছু খায়নি, তাই মিমি জোর করে খাইয়ে দেয়। সোহার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে। মানুষগুলো কতটা আন্তরিক, কোনো অহংকার নেই, কত সহজে আপন করে নিয়েছে। তৃষাকে অবশ্য আগে থেকেই চিনে। নিতু আর সোহাকে প্রথম দেখলো রোমানা। বাসায় আর কাউকে দেখতে না পেয়ে সোহা বুঝতে পেরেছে সংসারটা বড্ড বেশি ছোট। সাফাতটা সবাই বাসায় চলে আসে।
সোহা এতক্ষণ যদিও হাসি খুশি ছিল, কিন্তু সাফাতকে দেখে মুখটা মলিন হয়ে যায়। সাফাতের প্রতি রাগ জমে আছে খুব। সবাই এসে বসে। সাফাত একবার আর চোখে সোহাকে দেখে উপরে চলে যায়। অবশ্য সোহার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে চুপচাপ বসে আছে। এর মধ্যে ভাইয়ার কল আসতে একটু উঠে অন্য পাশটায় চলে যায়। মা, ভাই আর সিমিয়া আপুর সাথে কথা বলে নেয়। ওরা খুব চিন্তা করছিল সোহার জন্য, তাই সোহা বুঝিয়ে সুঝিয়ে কথা বলে রেখে দেয়। সাফাত নিজের রুমে এসে এই রাতের বেলা শাওয়ার নেয়। পুরো শরীর যে ঘেমে একাকার হয়েছিল, তারপর আবার মাথা শরীর সবকিছুই ক্লান্ত লাগছিল। শাওয়ার শেষ করে কালো কালারের একটা ট্রাউজার আর সাদা টি শার্ট পরে নেয়। চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে নিচে চলে যায়। এসে সবার সাথে জয়েন করে, তবে সোহাকে দেখতে পায়নি। এর মধ্যে সোহা ফোন হাতে নিয়ে ওদের কাছে চলে আসে। দেখতে কতটা অগোছালো লাগছে, মুখটা পুরো শুকনো হয়ে গেছে, আর পরেছো একটা ঢিলে জামা, মনে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার উপর আবার মুখে নেই কোনো প্রকার হাসি। সাফাতের ইচ্ছে করছে কষি একটা থাপ্পড় দিতে সোহাকে। নিজের হাল কেন এমন করলো? সাফাতের বিরক্ত লাগছে, আর দেখতে পাচ্ছে না, তাই উঠে মায়ের কাছে চলে যায়। গিয়ে কথা বলতে থাকে। সাফাতের আম্মু সাফাতকে চোখ মেরে বলে, খুব পছন্দ হয়েছে। সাফাত ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি পছন্দ হয়েছে তোমার? রোমানা হাসতে হাসতে বলে, থাক, আমি সবটা জানি, আর নাটক করতে হবে না। সাফাত আবারও বলে, তুমি কি জানো আম্মু? রোমানা খাবার পরিবেশন করতে করতে বলে, সোহাকে আমার খুব পছন্দ হয়েছে, সামনে চাইলে এগোতে পারো। সাফাত মাথার চুল চুলকাতে চুলকাতে বলে, মিমিপু বলেছে তোমায়? রোমানা মাথা নেড়ে এখান থেকে চলে যায় আর বলে ওদেরকে বলো খাবার খেতে চলে আসতে। সাফাত হাসতে হাসতে কি যেন ভাবতে ভাবতে সবার সামনে যায়। আবির সাফাতকে দেখে বলে, কি হয়েছে আমাদের নায়ক সাহেবের? মনে কি রং লাগছে? সবাই একসাথে হেসে ওঠে। সোহা এবার সাফাতের দিকে তাকায়, খুব সুন্দর লাগছে, একদম কালার ও চুচ করে পারফেক্ট, পুরো হিরো হিরো লাগে দেখতে। সাফাতের চোখে চোখ পড়তে সোহা চোখ ফিরিয়ে নেয়। সাফাত অন্যদিকে তাকিয়ে মুস্কি হাসে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নেয়। তারপর আবার সবাই রুমে চলে যায়। রুমে গিয়ে বসে ফোন ঘাঁটতে থাকে। সবাই মিলে একসাথে অনেক হাসাহাসি করে। এক একজনের বন্ধু বান্ধবী স্কুলের সবচেয়ে হাসির কাহিনী বলছে। বাকিরা হেসে কুটে কুটে। মিমির বয়ফ্রেন্ড কল করে, তাই একটু ব্যালকনিতে চলে যায়। আসলে মিমির সাথে ওই ছেলের বিয়ে ঠিক হয়ে আছে। মিমির আব্বু দেশে আসলে বিয়েটা সম্পন্ন হবে। সবাই খুব খুশি, খুব সুন্দর মানাবে যে দুজনকে। সাফাত আর আবির, রিফাত মিমির রুমে আসে। আকাশ আর নাহিল খাওয়া দাওয়া করে চলে গেছে। সোহা সবার মাঝখানে শুয়েছিল। ওরা আশায় তাড়াতাড়ি করে উঠে বসে, কাঁথা টেনে পুরো শরীর ঢেকে বসে থাকে। মিমির এখনো কথা বলা শেষ হয়নি। সবাই টুকটাক কথা বলতে থাকে। সাফাত সোফায় বসে ফোন টিপছে। সোহা শুধুমাত্র আছে বলেই বসে আছে, কোনো কথা বলছে না। এর মধ্যে মিমি রুমে আসে। রুমে থাকা আচারের কৌটাটা সোহার হাতে দেয়। সোহা খুব খুশি হয়, মুখে হাসি ফুটে ওঠে। আচারটা তার এত পছন্দ। মাঝে মাঝে মন খারাপ হলেও সে আচার খায়। সবাই কথা বলছে। সাফাত আর সোহার ঘটনাটা নিয়ে আলাপ করছে, আর সোহা মনোযোগ দিয়ে কথা শুনছে আর আচার খাচ্ছে। সাফাত আর চোখে চোখে বারবার সোহাকে দেখছে, বাচ্চাদের মতো কেমন করে আচার খাচ্ছে। মিমি সোহাকে উদ্দেশ্য করে বলে, সাফাত কোনো খারাপ মতলবে তোমার রুমে যায়নি তো সোহা? তুমি ভুল বুঝো না ওকে। সাথে সবাই বুঝায়। কথাটা শোনার সাথে সাথে সোহা আচার খাওয়া শেষ করে দেয়। মুখটা মলিন করে সাথে শক্ত করে বলে, তার আমাকে বোঝাতে হবে না, যেই সম্মান নষ্ট হলো তা তো আর ফিরে আসবে না। আমি অমিত থেকে বেশি ওনাকেই দায়ী করি। তারপর উঠে ব্যালকনিতে চলে যায় সোহা। সাফাত রেগে গিয়ে চিল্লাতে চিল্লাতে বলে, কেন আমাকে দায়ী করবে শুনি? আমি কি ওর সাথে কোনো খারাপ কিছু করেছি নাকি? টিজ করেছি, আর যা করেছি বেশ করেছি। উঠে দাঁড়িয়ে আরো চিল্লিয়ে বলে, নেক্সট ডে খারাপ কিছুই করব। এরপর রুম থেকে বের হয়ে যায়। সোহা এবার রাগ নিয়ে রুমে চলে আসে। এসে বলতে থাকে, শুনছো সবাই, আসলে তোমার ভাই হচ্ছে ইচ্ছে করেই এমনটা করেছে মিমিপু। বিছানায় বসতে বসতে বলে, আল্লাহ যেন এই ছেলের সম্মুখীন আমাকে আর না করায়। সবাই শুধু বসে বসে কাণ্ড দেখছে। মিমি বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, কই সবকিছু ঠিক হবে তা না, এখন তো দেখছি হিতে বিপরীত হচ্ছে। সোহা চোখ বড় বড় করে মিমির দিকে তাকায়। মিমিপু, তুমি কি কোনোভাবে আমাকে দায়ী করছো? আমারই ভুল, বোঝা উচিত ছিল। তুমি তো আর ভাই রেখে আমায় সাপোর্ট করবে না, তাই না? মিমি হাসতে হাসতে সোহাকে জড়িয়ে ধরে বলে, বাবা, সোহা তো দেখছি ভালোই রাগ করতে পারে।
সোহা মিমির হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ো আমায়, আমি আর শহরেই থাকবো না, চলে যাবো আমি গ্রামে। আমার ওখানেই ভালো, নিজের মতো করে অ্যাটলিস্ট বাঁচতে তো পারবো, কারোর জন্য আমায় অপমানিত হতে হবে না। সবাই বুঝতে পারছে সোহা রেগে আছে, তাই না রাগানোই ভালো। আবিররা সবাই বের হয়ে আসে, মেয়েরা সবাই একসাথেই ঘুমিয়েছে। খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে ঘুমানোর মজাই আলাদা। সোহা বলে দিয়েছে ভোরে ওরা সবাই চলে যাবে, কারণ আবার কলেজ আছে, রেডি হওয়া, রান্না বান্না এসবের একটা ব্যাপার আছে। তো মিমির আবার পরীক্ষা কিছুদিন পর, তাই ওরও ব্যস্ততা আছে। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। সাফাত রুমে এসে মাথায় হাত দিয়ে বসে আছে, রাগে কি করবে বুঝতে পারছে না। রিফাত আর আবির রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। রিফাত ফোন ঘাটতে ঘাটতে বলে, আমার রাগ করে কি লাভ? তোরও হয়তো ভুল ছিল, বোঝা উচিত ছিল সোহার এসব পছন্দ না। সাফাত ভুরু কুচকে রিফাতের দিকে তাকিয়ে বলে, যেখানে আমার পিছনে মেয়েরা ঘুরঘুর করে আর আমি পাত্তা দেই না, সেখানে কি না এই মেয়ে আমাকে ইগনোর করে? কই আমার সাথে নাম জড়িয়েছে বলে খুশি হবে তা না, আরও কথা শোনাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই গল্পের 3য় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।